আচ্ছা, এই যে দেখেন আমাদের আগের কোডটা হচ্ছে মানে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের বেসিক HTML যে পেজটা বানাইছিলাম সেটা। তো আমরা যদি কোডে যাই একটু আচ্ছা এখান থেকে খেয়াল করি যে কোথায় কি করছিলাম। এখানে আমরা হচ্ছে একটা ছবি বসাইছি। আপনারা যদি চান যে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করতে দেখবেন যে ইউ প্রেস করলেও আপনার কোডগুলো একটা আলাদা পেজে ওপেন হবে। ঠিক আছে? আবার হচ্ছে চাইলে আপনারা Google ডেভেলপার টুলস নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে আমরা অনেকে বলি ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করেও দেখতে পারবেন কোথায় কি কোড আছে। তো মোটামুটি অনেকভাবে দেখা যায়। তো আপনি এখানে আসলেও দেখতে পারবেন যে আপনার এই যে কোডগুলো দেখেন এটার মধ্যে আমি চাপ দিচ্ছি এটা নিচে চলে যাচ্ছে। এটা আমার একটা কোড। তারপর আবার এখানে চাপ দিতেছি। যেখানে আপনি মাউসটা নিবেন দেখবেন ওই জায়গাটার মধ্যে দেখবেন নীল হয়ে যাচ্ছে। খেয়াল করছেন সবাই? একটু দেখেন এটা কেমন করে আনলাম। এটা রাইট বাটনে ক্লিক করলাম। এই জিনিসটার কাজ সামনে আসবে। আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে আমাদের ব্যাকএন্ডে আমরা কোডগুলো দেখার ট্রাই করতেছি। এই যে আপনি ইন্সপেক্ট করে কোড দেখতেছেন। এটার একটা বিশাল একটা রিজন আছে। এইটা আপনারা সামনে যখন কাজ করবেন, বড় ওয়েবসাইট ডেভেলপ করবেন, তখন দেখবেন যে সবাই এখানে এসেও কাজ করতেছে। যে এখানে এসে কোডগুলো দেখতেছে কোথায় কি কোড আছে। তো যাক আমরা বাড়তি কথা না বলি। আমরা যেখানে ছিলাম যে এখানে দেখেন যে আমার নরমাল যখন একটা আমি ছবি বসাবো জাস্ট হচ্ছে সোর্সের ভিতরে আমি ফোল্ডার কিংবা ইমেজের লোকেশনটা জাস্ট সেট করে দিব, তাই না? তাই তো করি। আর যদি গুগলের ইমেজ হয় তাহলে কি করতে হবে সোর্সের ভিতরে? সোর্সের ভিতরে সরাসরি আপনি একটা বাইরে থেকে একটা লিঙ্ক নিয়ে আসলেন। ধরেন আপনি একটা ছবি আনলেন ধরেন এইচডি ওয়ালপেপার এরকম এইচডি ওয়ালপেপার দেখে আমি সার্চ করলাম। আমার একটা ছবি পছন্দ হয়েছে আমি এটার মধ্যে ওপেন করলাম। ঠিক আছে? ওপেন করলাম। করার পরবর্তীতে আগে আমার ছবিটাকে সেট করতে হবে যে কোথা থেকে আমি ছবিটা আনতেছি। ধরেন এই ছবিটাই তো এটার আপনি অন্য একটা ট্যাবে ওপেন করেন। বাস দেখেন ছবি কিন্তু এসে পড়ছে। ছবি আসার পর এখান থেকে যেখানে আপনি ডাউনলোড করতেন এই ডাউনলোডটা না দিয়ে জাস্ট হচ্ছে এখানে লিঙ্কটা কপি করলেন। এই লিঙ্কটা আমি কপি করলাম। কপি করার পর হচ্ছে যে ধরেন যে কোনো একটা জায়গায় বসাই দিই। যে লায়নটা যেখানে আছে না? এই যে আমাদের সিংহের যে ছবিটা কোথায়? এই যে সিংহের ছবিটার মাঝখানে আমি জাস্ট হচ্ছে এই ছবিটা বসাই দিতে চাই। এই যে দেখেন আমি কিন্তু গুগলের ছবিগুলা আমার এখানে রাখছিলাম বাট আমি এগুলো কমেন্ট করে দিছি। তো চলেন আমি ইমেজের ছবিটা উঠাই দিই। ইমেজের ছবিটা উঠাই দিয়ে আমি জাস্ট একটা কি বলে এইচডি ওয়ালপেপার একটা বসে দিলাম। ধরেন আমি এখানে অল্টারটাও চেঞ্জ করে দিলাম। জাস্ট এইচডি লিখলাম। ঠিক আছে? আমি সেভ দিলাম। আমি যদি এই পেজটা এসে রিলোড দেই, আপনারা দেখতে পারবেন যে ছবিটা চেঞ্জ হয়ে এখন ওই ছবিটা এসে পড়ছে। সবাই বুঝতে পারছেন কিভাবে করে গুগল থেকে ছবি আনছি? বুঝা জি গেছে? ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা। বুঝা গেছে। আচ্ছা, যদি আমি আবার আগের টানতে চাই, আমি আমার কিবোর্ড থেকে বা এখান থেকে হচ্ছে যে আপনার এই যে আনডু করতে পারেন চাইলে বা আপনি কন্ট্রোল জেড দিলে দেখবেন আনডু হয়ে যাচ্ছে। হুম? এই যে দেখেন আনডু হচ্ছে কিন্তু। আনডু মানে কি? মানে আপনি মানে আগে যে কাজটা করেছিলেন সেটাকে বলা হয় আনডু। আর রিডু কোনটা? যেটা মনে করেন আপনি মানে ধরেন আপনি করছেন, করার পর আনডু করে পিছনে চলে গেছেন। আপনি আবার ফরওয়ার্ড এ আসতে চান। ঠিক আছে? আমরা কি করি? একটা মুভি পিছনে নিই না? মানে ধরেন YouTube এ একটা ভিডিও দেখতেছেন। আপনি পিছনে যান, কি বলে যে লেফট কিটা চাপ দিয়ে পিছনে যান। তারপর আবার রাইট কি চাপ দিয়ে সামনে যান। ঠিক না? তো জি এই ভাইয়া। জিনিসটা আরকি। তো এটা আপনি চাইলে কিবোর্ড দিয়ে এখানে অল্টার কি বলে কন্ট্রোল জেড দিলে আনডু হবে। আর কন্ট্রোল ওয়াই দিলে দেখেন ওই যে মানে একদম লেটেস্ট যে জিনিসটা করছিলাম সেটা আসতেছে। আবার আমি কন্ট্রোল জেড চাপ দিয়ে আনডু করতেছি। ওকে? সো আমার মানে আগের জিনিসটাই রাখি। আমি লায়নের ছবিটাই রাখবো। ওকে? এই যে এসে পড়ল। ঠিক আছে? তো এটা গেল। আমরা মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। সো চলেন আমরা একটা নতুন কিছু দেখি কি দেখা যায়। এগুলো কেটে দিই। এগুলো কেটে দিচ্ছি। ধরেন আমি এখানে আরেকটা ফাইল খুলি। ক্লাস 02 এরকম একটা ফাইল খুললাম। তারপরে আপনি চাইলে এখান থেকে সরাসরি এখান থেকে ফাইল ওপেন করতে পারেন। কি হবে? আপনি একটা নিউ ফাইল খুলবেন। খোলার পর ধরেন আপনি কন্ট্রোল এস দিলেন। ঠিক আছে? কন্ট্রোল এস দিলেন। দেওয়ার পর আমরা খেয়াল করব যে কোথায় ক্লাস রুট আছে এখানে। তাই না? আচ্ছা কোথায় ছিলাম? এই যে এখানে ক্লাস 2 এখানে আমি তাহলে কি করতে হবে আমার? ফাইলের একটা নাম দিতে হবে। আর সবাই সবসময় খেয়াল রাখবেন, ফাইলের যখন যেকোনো একটা ফাইলের জন্য যখন আপনি একটা নাম দিবেন, সাধারণত আপনি যখন index.html দিবেন দেখবেন যে আপনার ফাইলটা সেফ সাইডে আছে। কারণটা কি আমি বলি, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের নাম দিই। হ্যাঁ? ধরেন হচ্ছে ধরেন আপনি নাম দিলেন আরকি যে কি বলে আপনার নিজের নাম দিয়ে করলেন। হ্যাঁ? ধরেন আপনার রহিমস মানে ওয়েবসাইট বা এরকম কিছু একটা লিখলেন বা রহিম HTML এরকম করে করতে পারেন। বাট ইনডেক্স দিলে সবচেয়ে সুবিধাটা হচ্ছে যে যখন আপনি এই জিনিসটা কোথাও হোস্ট করতে যাবেন, হোস্ট বলতে আমি আপনাদের বলছি যে একটা ওয়েবসাইট হোস্ট করার জন্য একটা হোস্টিং সার্ভার লাগে। তারপর হচ্ছে এই জিনিসটা কোনো একটা জায়গায় আপনার স্পেসটা ধরে রাখবে। এরকম একটা জায়গায় যদি আপনি হোস্ট করতে যান সেক্ষেত্রে index.html টা লেখাটা জরুরি। তো সবাই চেষ্টা করবেন ফাইলের নামটা ইনডেক্স লেখার জন্য। আর এক্সটেনশন তো সেম থাকবে। আমাদের ওয়েবের এক্সটেনশনটা কি? ধরেন একটা ওয়েবসাইটের একটা ফাইল বুঝার জন্য মানে ব্রাউজার যাতে বুঝতে পারে এটার জন্য আমরা কি এক্সটেনশনটা ব্যবহার করি? কি এক্সটেনশন ব্যবহার করি?
HTML। হ্যাঁ, HTML অলরেডি আমি লিখে ফেলছি। সো এইটাই মানে আমরা যখনই দেখবো যে আমরা HTML এর ফাইল তৈরি করব কিংবা সহজ ভাষায় যদি বলতে যাই যে ওয়েবসাইট অ্যাকচুয়ালি কোন ফাইলটাকে বুঝতে পারে যে এটা তার ভাষায় লেখা হচ্ছে, এটা বোঝার জন্য সবসময় খেয়াল রাখবেন যে index.html নামে এরকম একটা এক্সটেনশন থাকবে। এখন অনেক সময় আপনাদের কি এরকম হয়েছে যে কারো এই যে index.html এই জিনিসটা শো করে না, শুধুমাত্র ইন্ডেক্সটা শো করে, এরকম কারো হইছে আপনাদের? আপনাদের পিসিতে অনেক সময় এরকম হইতে পারে যে অনেক সময় দেখবেন যে index.html লিখতেছেন, দেখবেন যে HTML লেখাটা আসতেছে না, শুধুমাত্র ইন্ডেক্স আসতেছে। ধরেন আপনি একটা ছবিও রাখছেন, ধরেন আপনার এখানে দেখেন অনেকগুলো ছবি আছে না? অনেক সময় দেখবেন যে আপনার ছবির নামটা আছে কিন্তু .jpg এই জিনিসগুলো শো করে না। তো এটা শো করার একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন, ভিউতে যাবেন, দেখবেন আপনার এরকম ব্রাউজারের উপর একটা ব্রাউজার বলি যে আপনার যে ধরেন মাই কম্পিউটার বা যে ধরনের উপরে মানে ট্যাবগুলো থাকে, এইখানে দেখবেন যে ভিউ নামে একটা অপশন আছে। এই টাস্কবারের এরকম একটা অপশন, তারপর দেখবেন যে ফাইল নেম এক্সটেনশন নামে একটা জিনিস আছে, ঠিক আছে? এইটা দেখবেন যে আপনার মানে অনেক সময় দেখবেন যে একটা টিক চিহ্ন দেওয়া আছে, অনেক সময় দেখবেন যে টিক চিহ্ন দেওয়া না। যখন টিক চিহ্ন না দেওয়া অবস্থায় থাকবে তখন দেখবেন যে এইভাবে করে শো করতেছে। এখন যদি আমি আমার HTML ফাইলটাও শো করতে যাই, দেখেন ওই ইন্ডেক্সটা শো করতেছে কিন্তু HTML টা কি শো করতেছে? HTML শো করতেছে? না জি না ভাইয়া। ভাই। তো এটা শো করার জন্য আমি জাস্ট হচ্ছে ফাইল নেম এক্সটেনশনের মধ্যে মানে একটা টিক চিহ্ন দিয়ে দিব, বাস দেখবেন শো করতেছে। এখন এইটা দেখবেন যে উইন্ডোজ 10 এর মধ্যে আছে, যাদের হচ্ছে উইন্ডোজ 10 নাই কিংবা হচ্ছে ধরেন এই জিনিসটা আপনি খুঁজে পাচ্ছেন না, ধরেন 7 বা 8 ইউজার যারা আছে, 8.1 ইউজার আছে, তাদের যে জিনিসটা করতে হবে, আপনারা এরকম একটা ভিউ অপশন পাবেন। পাওয়ার পর হয়তো এই যে এক্সাক্ট এটা নাও পাইতে পারেন, তো তখন দেখবেন এরকম একটা অপশন নামে একটা জিনিস আছে, অপশনে যাবেন, অপশনে গিয়ে ধরেন ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর কোথায় এখানে একটা জিনিস থাকার কথা, দাঁড়ান আমরা একটু দেখি পাই কিনা। ভাইয়া হ্যালো। হ্যাঁ বলেন। ভাইয়া আমি একটু ঢাকা আছি, আমার একটু প্রেজেন্টটা রেখে দিবেন, আমি পরের রেকর্ডটা দেখে নিব। আচ্ছা এই ঠিক আছে। গাড়িতে আছি। আচ্ছা ঠিক আছে সব। আচ্ছা এই যে দেখেন আপনারা যখন এই যে আমি আরেকবার দেখাই এটা কি করতেছি, ভিউতে গেলাম, যদি আপনারা এই জিনিসটা কোথাও খুঁজে না পান সেক্ষেত্রে অপশনে যাবেন, যাওয়ার পর ভিউতে যান, এই যে ভিউতে গেলাম, যাওয়ার পর একটু নিচে আসবেন, একটু নিচে আসবেন, এই যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস এটার মধ্যে যদি চাপ দিয়ে আপনি অ্যাপ্লাই দেন, দেখেন আপনার ওই যে এক্সটেনশনটা চলে যাচ্ছে। আবার আপনি যদি এটার মধ্যে এই যে টিক চিহ্নটা উঠায় দেন, আবার অ্যাপ্লাই দেন, দেখবেন যে আপনার HTML এর এক্সটেনশনটা শো করতেছে। সো সবাই একটু জেনে রাখেন বিষয়টা, এটা একটা বেসিক একটা জিনিস, এটা জাস্ট হচ্ছে ভিউ থেকে এটা দিলেই চলে, যদি এটা কোনো কারণে না খুঁজে পান সেক্ষেত্রে অপশন থেকে এটা করতে হবে। ওকে, আর এক্সটেনশনটা থাকাটা খুবই জরুরি, না হলে আপনি বুঝতে পারবেন না যে এটা কোন ধরনের ফাইল, এটার এক্সটেনশনটা কি, এটার কাজটা কি। সাধারণত ছবির জন্য কি ধরনের এক্সটেনশন থাকে? ছবির জন্য ছবির জন্য কি ধরনের এক্সটেনশন থাকে? জেপিজি। জেপিজি। হ্যাঁ, জেপিজি জেপিজি থাকে, থাকে ভাইয়া। জেপ্যাগ থাকে, জেপিইজি থাকে কিংবা ডট পিএনজি থাকে। এই ধরনের এক্সটেনশনগুলো আপনাদের শিখে রাখতে হবে, কারণ আপনারা যেহেতু ওয়েব ডেভেলপার, আমাদের কিন্তু ভবিষ্যতে অনেক ধরনের ফাইল নিয়ে কাজ করতে হবে। হইতে পারে একসময় দেখবেন আপনি ডট এসভিজি নামে একটা ফাইল পাইছেন, আপনি অবাক হয়ে যাবেন যে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি। আমরা এই ফাইলের ব্যাপারগুলো নিয়ে সামনে একটা ক্লাস থাকবে আমাদের, তারপর আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিই যে এই ধরনের ফাইলগুলো আপনারা পরিচিত হবেন। দেখবেন যে আমরা যেহেতু ওয়েব ডেভেলপার, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ছবি নিয়ে কাজ করতে হবে। তো আমরা এই যে ডট জেপিজি ডট পিএনজি ফাইলগুলোর কাজগুলো দেখব, তারপর হচ্ছে ডট এসভিজি নামে একটা ফাইল আছে যেটা হচ্ছে ছবির মতো করে কাজ করে, কিন্তু এটার ওয়েটটা অনেক কম, মানে একদম লাইট ওয়েট। ধরেন আমরা একটা ছবির সাইজ কত হয়, 1 MB হইতে পারে, 500 MB মানে সরি 500 কিলোবাইট হইতে পারে, 200 কিলোবাইট বা 100 কিলোবাইট হইতে পারে, কিংবা আপনার এসভিজি ফাইল হইতে পারে। এসভিজি ফাইলগুলো যেটা সুবিধা সেটা হচ্ছে ফাইলের সাইজগুলো একদম ক্ষুদ্র হয়, ঠিক আছে? আপনার 10 বা 5 কিলোবাইটের মতো হয়, কিন্তু ছবির মতো করে কাজ করবে। তো যাক, এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। তো আমরা যে জায়গাটা ছিলাম, যে আমরা সেকেন্ড ক্লাসে একটা HTML এর নতুন কয়েকটা জিনিস শিখব। তো আমাদের যখন আমরা আপনার হচ্ছে যে এই যে কি বলে একটা কোড এডিটর ইউজ করি, ভিজুয়াল স্টুডিও কোড, কিংবা কেউ হচ্ছে যে আপনার ব্র্যাকেটস ইউজ করে, তারপর হচ্ছে সাবলাইম ইউজ করে, তো একেকটাতে একেক ধরনের শর্টকাট আছে। তারপর নোটপ্যাড প্লাস প্লাস আছে। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা অনেক শর্টকাট আছে। এর মধ্যে একটা শর্টকাট হচ্ছে আপনি যখন একটা HTML এর যে কোনো একটা স্ট্রাকচার লিখতে যান, আমাদের কি লিখতে হইতো সাধারণত, যে আমরা হচ্ছে এরকম করে ডক টাইপ HTML এভাবে করে লিখি, তারপর হচ্ছে আবার HTML এই জিনিসটা লিখে আমরা এভাবে করে আসি, তাই না? তো এটা কিন্তু একটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো আমাদের যেহেতু আমরা একটা কোড এডিটর ইউজ করি এবং এটার মধ্যে আমাদের একটা শর্টকাট একটা কি আছে, জাস্ট কি করতে হবে আপনার, যে আপনি শিফট চেপে 1 চাপ দিবেন। 1 চাপ দিলে কি আসে, এরকম একটা এক্সক্লেমেটরি সাইন আসে, ঠিক না? যেটাকে আমরা বাংলায় বলি আশ্চর্যবোধক চিহ্ন। তো এটা চাপার পর দেখবেন যে আপনার এই ধরনের একটা সাজেশন আসতেছে। তা আপনি কিচ্ছু না, জাস্ট ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব কিংবা এন্টার প্রেস করবেন, ঠিক আছে? দেখবেন যে আপনার স্ট্রাকচারটা পুরোটা এসে পড়ছে।
আর আপনি বলতে পারেন ভাই আপনি তো আমাদের দেখাইছেন ডক টাইপ এইচটিএমএল একটু দেখছি, আমরা এইচটিএমএল দেখছি, আবার এই যে এই জিনিসটা আমরা দেখি নাই, তারপর হচ্ছে এই যে এই কাজগুলো আমরা বুঝতেছি না, আমরা জাস্ট এগুলা বাদ দিয়ে টাইটেল দেখছি, হেড দেখছি, আর বডির ভিতরে কি থাকে, বডির ভিতরে কি থাকে, বডির ভিতরে সবগুলা থাকে, হ্যাঁ মানে কোড থাকে যেগুলো স্যার, আমরা হ্যাঁ লিখি। আমরা একটা হ্যাঁ ওয়েব পেজে যে কোডগুলো করি সবগুলো কি বডির ভিতরে থাকে, কিন্তু আমরা জাস্ট যেটা বুঝছিলাম যে আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমাদের হেডের মধ্যে কি থাকে, টাইটেল থাকে, বডির ভিতরে হচ্ছে নারী ভুরির মতো যা আছে, মনে করেন যে ওয়েবসাইটে যত কোড আছে, ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে, ছবি মিডিয়া ফাইলস আছে, সবগুলো কি বডির ভিতরে থাকে। আর এইচটিএমএলটা হচ্ছে পুরোটাই হচ্ছে মানে সবকিছুকে কন্ট্রোল করে। তো এখন কথা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। কখন জিনিসটা লাগবে এটা হয়তো আপনাদের মুখস্থ করতে হইতে পারে প্রথম যে জিনিসগুলো আমি একটু শিখে রাখি, কিংবা আপনারা যখন কাজ করতে করতে দেখবেন একটা সময় অভ্যস্ত হয়ে গেছেন, হ্যাঁ, তো আপনি যখন শর্টকাট ইউজ করবেন দেখবেন এটা অটোমেটিক্যালি এসে পড়তেছে, এবং এটাই রাখবেন, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই। এখন বলি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কাজটা কি, এই জিনিসটাকে আসলে প্রয়োজন আমার লেখার ওয়েবসাইটে কোডের সাথে, নাকি প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে আপনি এগুলো ছাড়াও এই যে এই লাইনটা, তারপর এই যে সেকেন্ড লাইনটা, তারপর হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এইটা বাদ দিয়েও আপনি কাজ চালাইতে পারেন। এগুলো ছাড়া আপনি ওয়েবসাইটে পুরো মানে ডেভেলপ করে ফেলতে পারেন, কিংবা আপনি এগুলো রাখতেও পারেন। এখন রাখলে সুবিধাটা কি? রাখলে সুবিধাটা হচ্ছে আপনারা হচ্ছে আমি একটা জিনিস বলি, জিনিসটা হচ্ছে আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নাম শুনছেন? এসইও এই ধরনের নামের সাথে কেউ কখনো পরিচিত হইছেন বা কোথাও থেকে শুনছেন? জি ভাইয়া। আচ্ছা, জি তো ভাই। এসইও জিনিসটা কি? এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার কাজটা কি? ধরেন আমি গুগলে গিয়ে সার্চ করলাম যে বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা। ঠিক আছে? বেস্ট ডেন্টিস্ট কেন বললাম? ডেন্টিস্ট বললাম এই কারণে যে আমার ধরেন আপনার একটা দাঁতের সমস্যা আছে। কিংবা আপনি এখানে বলতে পারেন যে বেস্ট নিউরোসার্জন। ঠিক আছে? আচ্ছা এটা না দিয়ে বেস্ট হচ্ছে হার্ট স্পেশালিস্ট। ঠিক আছে? ইন ঢাকা এরকম দিলেন। এটা মানে কি যে ধরেন কোন একজন আপনার পরিচিত, আপনার বাসায় আব্বা আম্মা কিংবা দাদা দাদি বা আপনার ময়-মুরুব্বি বা আপনার ভাই বোন বা যে কেউ একজন অসুস্থ, তখন আপনি ইমার্জেন্সি আপনার ডাক্তার দেখাইতে হতে পারে। তো আপনি কি করলেন, এখন যেহেতু গুগল অনেক অ্যাডভান্সড, ঠিক না, বা ইন্টারনেট অনেক অ্যাডভান্সড, ইন্টারনেটে গিয়ে আমরা যে কোনো একটা জিনিস সার্চ করলে মোটামুটি অ্যান্সার পাওয়া যায়। তো আপনি যদি কখনো গুগলে গিয়ে সার্চ করেন এই ধরনের একটা জিনিস যে বেস্ট হার্ট স্পেশালিস্ট ইন ঢাকা, তো তখন কি হবে যে আপনার আশেপাশে কিংবা ঢাকার মধ্যে যে ভালো যারা হার্ট স্পেশালিস্ট আছে, হ্যাঁ, কার্ডিওলজি ডিপার্টমেন্টে কাজ করতেছে অনেক বছর ধরে, অনেক বড় বড় ডক্টর আছে, তাদের সম্বন্ধে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন যে কোথায় আছে সে। তো আপনি এরকম দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট পাবেন বা অনেকগুলো নামের ইনফরমেশন পাবেন। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশে ধরেন হার্ট স্পেশালিস্ট মনে করেন অনেক আছে, ধরেন 100 জনের মতো আছে। এখন গুগলে সার্চ করলে কারটা উপরে শো করবে, কারটা নিচে শো করবে, কারটা প্রথম পেজে শো করবে। দেখেন গুগলে দেখেন আপনি অনেকগুলো পেজ আছে না? অনেকগুলো পেজ আছে। ১, ২, ৩ করে এরকম অসংখ্য পেজ আছে। এখন সবারটা কি ১ নাম্বার পেজে শো করে? কি মনে হয়? সবারটা কি ১ না নাম্বার ভাইয়া, পেজে শো শো করে? করে না। সবারটা কিন্তু ১ আপনি নাম্বার পেজে শো করবে না। কারটা শো করে? এখন আপনারা বলতে পারেন যে ভাই যে সবচেয়ে ভালো ডাক্তার তারটাই নিশ্চয়ই সবার ১ম এ শো করে। হ্যাঁ, এটা কাইন্ড অফ ট্রু যে, যে সবচেয়ে বেশি ভালো ডাক্তার এখানে তারটাই বেশি শো করবে। কিংবা ধরেন আপনি একটা সার্চ করলেন যে বেস্ট আ ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলতে হচ্ছে এই যে ধরেন কোনো একটা মানে মার্কেটিং এজেন্সি বা কোনো একটা অফিস বা কোনো একটা অর্গানাইজেশন যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সলিউশনগুলো দেয়। লাইক গ্রাফিক ডিজাইন সার্ভিস দিবে, ওয়েব ডিজাইনের সার্ভিস দিবে, আপনার ওয়েবসাইট যদি এসইও করা লাগে সেটা সার্ভিস দিবে, আপনার ওয়েবসাইটে যদি মার্কেটিং করা লাগে এই ধরনের সার্ভিস দিবে। তো এটাকে কি বলা হয়? যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আপনি এভাবে করে সার্চ করলেন যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ? এজেন্সি লিখেই সার্চ করেন। তাহলে কি হবে? ওয়ার্ল্ডে যত ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে সবগুলোর মোটামুটি যারা বেস্ট পর্যায়ে আছে তাদের ইনফরমেশনগুলো ফার্স্ট পেজে শো করবে। এখন কথা হচ্ছে যে এই যে একটা ধরেন কোথায় ধরেন এই যে এটা ক্লাচ, তারপর এটা বাদ দিলাম। ধরেন আ কোথায়? ধরেন আচ্ছা কথায় যে ১ম যে জিনিসটা আছে যে ক্লাচ। এখন কথা হচ্ছে ক্লাচটাকে ১ম এ কেন শো করতেছে? কারণটা হচ্ছে যে তারা তাদের ওয়েবসাইটটাকে এমনভাবে অপটিমাইজ করছে, মানে যেটাকে বলা হয় যে মানে গ্রামাটিক্যাল ভাবে যদি বলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারা এমনভাবে জিনিসটাকে অপটিমাইজ করছে। অপটিমাইজ করার কারণে হাজার ওয়েবসাইটকে তারা পিছনে ফেলে দিয়ে সামনের পেজে গুগলে চলে আসছে। এখন কথা হচ্ছে তারা তো ১ম ধরেন ১ বা ২ এ আছে। তারপর তার থেকে একটু নিচে দেখেন এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কি বলে ডিজিটাল এজেন্সি নেটওয়ার্ক ডট কম নামে আরেকটা ওয়েবসাইট। তারাও কি করে ডিজিটাল মার্কেটিং সলিউশন দেয়, সার্ভিস দেয়। তাদেরটা কি করছে তারা মনে করেন মানে অসংখ্য ওয়েবসাইটকে পিছনে ফেলে রেসের মধ্যে তারা ১ থেকে ২ এর মধ্যে এসে পড়ছে বা ৩ এর মধ্যে এসে পড়ছে। তো এটা হচ্ছে যারা ওই যে বললাম যে আপনার ধরেন একটা ওয়েবসাইট বানাতে গেলে যে জিনিসগুলো ফলো করতে হয় আপনি তো সেটাই করবেন। আপনি কি করবেন HTML দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন। তারপর CSS দিয়ে ওয়েবসাইটটাকে আরেকটু সুন্দর করবেন। জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনি অ্যানিমেশন তৈরি করবেন। মানে ওয়েবসাইটটাকে একটু হালকা অ্যানিমেট করবেন বা আরেকটু সুন্দর ফিচার এড করবেন। তেমনই
যখন আপনি একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন করেন এটা সম্পূর্ণ একটা আলাদা সেক্টর, হ্যাঁ? ওয়েবসাইট ডেভেলপ করা যেরকম একটা ব্যাপার, তেমনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করাটা একটা আলাদা একটা ব্যাপার। তো এই জিনিসটা যারা সুন্দরমতো করতে পারে তাদের ওয়েবসাইটগুলোই কিন্তু আপনার ওয়েবসাইট গুগলের ১ থেকে ২ নাম্বার বা ৩ নাম্বার পেজের মধ্যে থাকে। আর যারা ভালোভাবে করবে না তাদেরটা কি স্বাভাবিকভাবে একটু পিছনের দিকে থাকবে, তাই না? ধরেন আপনি একটা কম্পিটিশনে গেছেন, একটা রেসে গেছেন। তো যারা বেশি জোরে দৌড়াবে তারা কি মানে ১, ২, ৩ হবে। যারা একটু আস্তে দৌড়াবে তারা কি ওই ১, ২, ৩ থেকে একটু পিছনে পড়ে যাবে। ব্যাপারটা তো এরকমই, তাই না? আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাচ্ছি? আপনারা জি ধরতে ভাইয়া। পারছেন বিষয়টা? তো এইটাই যে মানে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য কিছু বেসিক রুলস থাকে। তো বেসিক রুলস এর মধ্যে ওয়েব ডিজাইনেও একটা রুলস পড়ে যেটা হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন, আপনি যখন এই যে মেটা ক্যাট সেট, তারপর হচ্ছে এই যে আপনি কনটেন্ট উইড এগুলা ইউজ করবেন, তখন হবে কি আপনার ওয়েবসাইটটা গুগলে র‍্যাংক করার ক্ষেত্রে একটা বাড়তি একটা ফিচার এড করবে বা বাড়তি ধরেন একটা কি বলবো যে জিনিসটাকে পুশ করবে আরকি। যে আপনি তো একটা নরমালি একটা ওয়েবসাইট ডেভেলপ করছেন, কিন্তু যদি গুগল র‍্যাংক করাইতে চান বা এসইও করতে চান, তখন আপনার এই ধরনের জিনিসগুলোর প্রয়োজন পড়বে। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো জি ভাইয়া। স্যার। এবার একটা আমি বলি, এটা তো বুঝলেন যে হচ্ছে যে আপনার এই জিনিসটা হচ্ছে র‍্যাংক করার ক্ষেত্রে বা গুগলে আপনার হচ্ছে যে এসইও করার ক্ষেত্রে জিনিসটা কাজে দেয়। তো এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আসলে কি মিন করতেছে, হ্যাঁ? তো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ দিয়ে সে বুঝাইছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখন কথা হচ্ছে যে আপনি যেহেতু একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছেন, অলরেডি এটা ইংলিশে আছে। সো এটা আপনি দিলেও চলে, না দিলেও কোনো প্রবলেম নাই। এখন ধরেন আপনি স্প্যানিশ কিংবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করতেছেন কিংবা বাংলায়, তখন আপনাকে এই জিনিসটা চেঞ্জ করে নিতে হবে। ওকে? তারপর দেখেন যে মেটা কার্ডসেট UTF-8 এটা দিয়ে একটা হচ্ছে আপনি যদি একটু আমি ইউটিউব লিখে সার্চ করি তাহলে আপনারা বুঝে যাবেন। UTF সরি কি লিখলাম? UTF ঠিক আছে? এই যে দেখেন। UTF দিয়ে কি বোঝায়? যে UTF হচ্ছে আপনার ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। মনে করেন আপনি একটা যেকোনো একটা কিছু একটা লিখতেছেন, বা আপনি একটা কোড এডিট করতেছেন বা আপনি যেকোনো ভাষায় কোনো কিছু একটা টাইপ করতেছেন। প্রত্যেকটা একেকটা ফরম্যাট বা টাইপ থাকে। আপনারা যদি কখনো নোটপ্যাডে কোনো কিছু একটা লিখতে যান, দেখবেন যে আপনি সেভ করতে গেলে নিচে দেখবেন একটা এই ধরনের একটা জিনিস আছে যে আপনি কিভাবে করে জিনিসটা ফাইলটাকে লেখাটাকে সেভ করতে চান। তো ধরে রাখেন যে একটা লেখার একটা কোড আছে। এই কোডের একটা অংশ হচ্ছে UTF-8 ঠিক আছে? ধরেন বাংলা লিখতে গেছেন বা অন্য একটা লিখতে গেছেন ওইটার একটা কোডটা আপনার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এই ধরনের একটা জিনিস। তারপর দেখেন যে এই জিনিসগুলো মানে বেশি বুঝতে গেলে আপনার মাথা-মুথা আওলায় যেতে পারে যেহেতু ১ম শিখতেছেন। জাস্ট আপাতত এগুলো ইউজ করার জন্য ইউজ করবেন। আপাতত এত কিছু না বুঝলেও চলবে। এখন একটু জাস্ট একটা আইডিয়া দেই যে কনটেন্ট উইথ ডিভাইস উইথ। ঠিক আছে? ইনিশিয়াল স্কেল 1.0 এখন কথা হচ্ছে এই জিনিসগুলোর ইউজ করার একটা রিজন আছে। একটা মেজর রিজন হচ্ছে ওয়েবসাইটের রেসপন্সিভনেস। ওয়েবসাইটের রেসপন্সিভনেস বলতে কি বুঝায়? যে ধরেন আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করছি। আ ধরেন এটা ফিক্সড মার্কেট দাঁড়ান আমি আরো কয়েকটা দেখাই। এটা কি ফিক্সড মার্কেট রেট সম্ভবত। আমি আমার ডেভেলপ করা ওয়েবসাইটের নামই ভুলে গেছি। আচ্ছা থাক এটা পরে দেখব না আমরা। ধরেন এটা কথা এটা একটা ওয়েবসাইট কিংবা ধরেন আমি আরো কয়েকটা ওয়েবসাইট ওপেন করি। যে ধরেন অ্যান্টোনিও। আচ্ছা, তো দেখেন আমি কয়েকটা ওয়েবসাইট ওপেন করলাম। এখন কথা হচ্ছে যে ধরেন আপনি আপনার পিসি থেকে পিসি থেকে কিংবা ধরেন ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে একটা ওয়েবসাইট ভিজিট করতেছেন। ওয়েবসাইটটা দেখতে যেরকম লাগে, এটা কি ফোনে কি দেখতে একদম হুবহু সেম থাকে? কি মনে হয়? নাকি একটু মানে লেআউটটা একটু চেঞ্জ মনে হয় কোনটা? চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, একটু লেআউটটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে একটা ডেস্কটপের জন্য একভাবে ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়েছে। এখন ফোনের কিন্তু রেজোলিউশন বা স্ক্রিন সাইজটা কিন্তু সেম না, তাই না? ডেস্কটপে একটা বড় স্ক্রিনে আপনি একটা ওয়েবসাইট দেখতে পারতেছেন। কিন্তু আপনি যখন মোবাইল থেকে ভিজিট করতেছেন তখন কিন্তু জিনিসটা সেম থাকে না। তখন আপনার স্ক্রিনের সাইজটা ছোট হয়ে যায়, লম্বা হয়ে যায়, পাশ থেকে ছোট হয়ে যায়, তাই না? জিনিসটা অনেকটা এরকম হয়। তো এখন ধরেন আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করছেন। আপনি যদি একটু আমি দেখাই যে ইন্সপেক্ট করেও আমরা এখান থেকে ডেস্কটপ থেকে ফোনের ভিউটা দেখতে পারবো যে দেখতে অ্যাকচুয়ালি কেমন দেখা যায়। ঠিক আছে? এই যে দেখেন আমরা যদি দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা এটা থেকে না দেখে আমরা এটা দেখি। ওইটা বুঝতে একটু অসুবিধা হবে। আচ্ছা দেখেন এইটা হচ্ছে আমার নরমালি আমার ডেস্কটপে দেখতে আমার ল্যান্ডিং পেজটা এরকম লাগতেছে। তো আমি যখন ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে যদি আমি ফোন থেকে ভিউ করতে যাই, এই যে দেখেন আমার হচ্ছে এটা ফোনে আমার দেখতে এরকম দেখা যাবে, তাই না? আবার এখানে মজার বিষয় আছে যে আপনার ফোনটা মানে ফোনের যে ওয়েবসাইটটা দেখতেছেন এটা আইফোনে দেখলে কিরকম দেখাবে? আইফোনে দেখতে এরকম দেখা যাবে। একটু চিকন হয়ে যাবে। iPhone 6, 7, 8 এ এটা, 6, 7, 7, 8 প্লাস এইটা।
তারপরে যদি আপনি iPhone X এ যান দেখবেন যে আরেকটু চিকন হয়ে গেছে। তো এই যে একটা মজার একটা জিনিস একেকটা ডিভাইসে একেক রকম দেখতে ওয়েবসাইটটা হয়। একেকটা ডিভাইসের উইডথ বা রেজোলিউশন যেরকম আলাদা তেমনি ফোনেও একইভাবে আপনার রেজোলিউশন বা ডিভাইসের সাইজগুলো চেঞ্জ হবে। তো এইটা যে রেসপন্সিভ এটাকে কি বলা হয়? রেসপন্সিভনেস মানে একটা ওয়েবসাইট কতটুকু রেসপন্সিভ, কতটুকু বিভিন্ন ডিভাইসের জন্য অপটিমাইজ করা আছে। তো এই জিনিসগুলো বুঝার জন্য বা এই জিনিসগুলোকে ঠিকমতো অপটিমাইজ করার জন্য এই যে ২-১ টা লাইনের কোড করা লাগে। ঠিক আছে? তো ওই জিনিসগুলো বেশি একটু দুর্বোধ্য মনে হইতে পারে যে আমি একটু কঠিন বিষয়ে চলে গেলাম। বাট এগুলো জেনে রাখাটা জরুরি। আপনারা যখন ভবিষ্যতে জব সেক্টরে যাবেন কিংবা ওয়েব নিয়ে কাজ করবেন, কোথাও একটা ইন্টারভিউ বোর্ডে একটা কোয়েশ্চেন আসলো, তখন কিন্তু আপনারা এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সারটা এট লিস্ট দিতে পারবেন। ৮-১০ জন না পারলেও আপনারা এট লিস্ট বুঝাইতে পারবেন যে না ভাই এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝায়। এই যে কয়েকটা লাইনের কোড আছে এটা অ্যাকচুয়ালি মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য অনেক উপকার হয়। যার কারণে আমরা এই কোডগুলো করি। এগুলো না করলেও কি ওয়েবসাইট কি ডেভেলপ করা পসিবল বাট দিলে ভালো। ঠিক আছে? মানে এই রিলেটেড কারো আর কোনো কোয়েশ্চেন আছে? কিছু জানার আছে এই ব্যাপারে? নাই? তাহলে একটু সামনের দিকে ফরওয়ার্ড করবো আমরা। ওকে? আচ্ছা আমার কথা কি বেশি কঠিন মনে হয় আপনাদের? মানে একটু রেসপন্স করবেন। আমি চাই যে ক্লাসে সবাই রেসপন্স করবেন। বুঝলেও রেসপন্স করবেন, না বুঝলেও রেসপন্স করবেন। রেসপন্স না করলে কি হবে? যে আপনারা অনেক কিছু মিস করবেন। আর আপনারা যদি চুপ করে থাকেন তাহলে আমি বুঝবো যে সবাই যখন যেহেতু জি হুজুর করতেছে তার মানে সবাই বুঝা গেছে। তো আপনারা একটু রেসপন্স করবেন। না বুঝলে ভাই ফ্রিলি বলবেন। ঠিক আছে? আমি বলছি আমার কেউ স্যার বলবেন না। আমার মুরব্বি লাগে নিজেরে। সো আপনারা হচ্ছে আমার ভাই বলে সম্বোধন করবেন এবং যেকোনো সমস্যা হইলে এট লিস্ট বলবেন যে ভাই এই জিনিসটা বুঝি নাই। আবার বলেন। আমি একবার না বুঝলে ১০ বার বুঝায় বলব। যদি না বুঝেন আমি আপনার পার্সোনালি ফোন দিয়ে হইলেও আপনার বুঝায় ছাড়বো। ঠিক আছে? যেহেতু আপনারা সবাই আসছেন কষ্ট করতেছেন। আপনারা আপনার টাইম ইনভেস্ট করতেছেন এবং আমিও আমার টাইম ইনভেস্ট করতেছি। সো সবাই এখান থেকে কিছু না কিছু নিয়ে যাবো বাসায়। ওকে? ওকে ভাই। আচ্ছা জি ঠিক ভাই। আছে। আচ্ছা তো এখন দেখেন আমরা মোটামুটি কিন্তু HTML এর আমরা কি শিখছি একটু সবাই বলেন তো কি ট্যাগ গুলোর সাথে আমরা পরিচিত হইছি এখন পর্যন্ত? হেডিং ট্যাগ সাথে পরিচয় হয়েছিলাম। আচ্ছা তারপর? প্যারাগ্রাফ হ্যাঁ, আচ্ছা তারপর? অ্যাঙ্কর ট্যাগ তারপর কি আছে? হ্যাঁ, তারপর ইমেজ ট্যাগ আছে ঠিক না? এই যে ছোটখাটো কয়েকটা ট্যাগের সাথে আমরা পরিচিত হইছি। এখন ধরেন এবার মনে করেন আপনি আজকে সকালবেলা কয়েক পদের নাস্তা করছেন কিংবা আপনার সকাল থেকে সারাদিনে স্যার এভাবে বলবেন না আমি আমার আচ্ছা, না আপনি বিপদে পড়বেন কেন? আমি তো আছি বিপদ থেকে আপনাদের রক্ষা করার জন্য। যাই হোক সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম যে ধরেন আপনি আজকে সকালবেলা কি করলেন মানে একটা লিস্ট করলেন যে আপনি আজকে সারাদিনে কি করছেন এটার একটা লিস্ট থাকলো আপনার কাছে। কিংবা আপনি সারাদিনে কি করবেন। এই ধরনের আপনি একটা লিস্ট করতে চান। ধরেন আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এই জিনিসটা রাখতে পারেন যে না আমার সারাদিনের লিস্টটা আমি আমার ওয়েবসাইটে সুন্দর মতো লিস্ট করে রাখবো যাতে করে আমি আমার ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারি এরকম। তো ধরেন আজকে আপনি একটা লিস্ট করবেন, হ্যাঁ? যেরকম যে সকালবেলা আমি কি বলে ঘুম থেকে উঠলেন, উঠার পর আপনি ধরেন কি করলেন ১ কাপ চা খাইলেন। ঠিক আছে? ১ কাপ চা খাইলেন, তারপর হচ্ছে চা খাওয়ার পর একটু পেপার পড়লেন। ঠিক আছে? পেপার পড়লেন। তারপর হচ্ছে ধরেন আপনি একটু নাস্তা করলেন। নাস্তা করলেন কি দিয়ে? নাস্তা করলেন মনে করেন হচ্ছে আপনি কি বলে ডিম ভাজি। ঠিক আছে? আপনার নাস্তার আইটেম কি ছিল? ডিম ভাজি ছিল, তারপর হচ্ছে পরোটা ছিল, তারপর হচ্ছে কি বলে ভেজিটেবলস ছিল। ঠিক আছে? ভেজিটেবলস। তারপর হচ্ছে মানে সবজি আরকি যেটা বলি আমরা ভেজিটেবলস ছিল। তারপরে কি করলেন? তারপর আপনার নাস্তা করা শেষ। এরপর আপনি চিন্তা করলেন যে একটু Facebook টা একটু গুতায় আসি তো দেখি তো আজকে কে কি স্ট্যাটাস মারছে। তারপর দেখলেন যে আপনার কোনো রিকোয়েস্ট আসছে কিনা। তো Facebook শেষ। কাজ করার মোটামুটি আপনি চিল করার যা করলেন। তারপর আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি এবার হচ্ছে যে একটু ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। যেহেতু আমি ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে ভর্তি হইছি একটু গুগল করি। গুগল করে ওয়েব ডেভেলপমেন্টের কয়েকটা টপিক আমরা একটু ঘাটাঘাটি করবো আমি। ঠিক আছে? এরকম একটা ভাবলেন আরকি যে আপনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি, চা পানি খায়া-টায়া তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট একটু কাজ করবেন। যে কি আছে ওয়েব ডেভেলপমেন্টের ওই লিস্টগুলো আপনি করে ফেলবেন। ঠিক আছে? কি আছে ধরেন HTML5 আছে, এটা শেখা লাগবে আমার। তারপর হচ্ছে CSS3 শেখা লাগবে। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর বেসিক শিখবেন। JS যে এটাকে শর্টকাটে বলে। তার পরবর্তীতে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেস নিয়ে একটু ঘাটাঘাটি করলেন। তো এইটা ধরেন আপনার সারাদিনের একটা লিস্ট। ঠিক আছে? এই জিনিসগুলো আমি এখন ওয়েবসাইটের ভাষায় প্রকাশ করব। দেখেন কিভাবে করে করা যায়। যখন আপনি একটা লিস্ট আইটেম লিখবেন, একটু খেয়াল করবেন যখন আমরা হচ্ছে কোনো এক ধরনের একটা লিস্ট লিখবো, তো আমরা ধরেন এটাকে অর্ডার লিস্ট আকারে আমরা একটু সাজাই নিই। ঠিক আছে? ধরেন অর্ডার লিস্ট। ঠিক আছে? এটা একটা আমার লিস্ট আইটেম থাকবে এটার ভিতরে অর্ডার লিস্ট। এটার ভিতরে আমি এখন একটু চিন্তা করেন যে আমি যেহেতু অর্ডার লিস্ট লিখতেছি এইটাকে আমি একটা শর্টকাট একটা জিনিস বলতে পারি OL। ঠিক আছে?
এটাই আমি কিন্তু এখন HTML এর ভাষায় কথা বলা শুরু করব। এতক্ষণ আমি আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো লিখছি। এখন HTML এর ভাষায় জিনিসটাকে আমি ওয়েবসাইটে প্রকাশ করতে চাই। কিভাবে করে করা যায় সেটাই আমরা দেখব এখন। আচ্ছা কেউ কি রিকোয়েস্ট দিছে? আচ্ছা। আচ্ছা তো আমরা এখানে আসলাম। তারপর হচ্ছে ধরেন আপনি একটা অর্ডার লিস্ট লিখবেন এরকম যে ধরেন আপনি সকালের নাস্তাটার একটু লিখলেন। ঠিক আছে? অর্ডার লিস্ট। আপনি কি করলেন ঘুম থেকে ওঠার পর কি করলেন যে চা খাইলেন। তারপর চা খাইলাম। ঠিক আছে? এরকম আচ্ছা শুধু চা লিখি। শুধু চা খাইলেন তারপর হচ্ছে আপনি কি নাস্তা করছেন? আচ্ছা সরি একটা সেকেন্ড এখানে এই চাটা এখানে লিখবো না আমরা যেহেতু আমি একটা লিস্ট বানাইতেছি সো আপনি এখানে একটা অর্ডার লিস্ট হিসেবে রাখেন এটাকে তার পরবর্তীতে আপনি ভিতরে লিস্ট আইটেমগুলো লিখবেন মানে আপনার অর্ডার লিস্ট থাকবে এটা আর ভিতরে থাকবে কি লিস্ট আইটেমটাকে শর্টকাটে কি করা যায় এলআই লেখা যায় তাই না আমি এলআই লিখলাম আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছেন আমি কিন্তু ওই ধৈরা কিন্তু কোড করি না যে এলআই লিখছি তারপর এভাবে করে আলাদা করে এমন করে লিখি এই জিনিসগুলো করি না আমি কি করছি জাস্ট এখানে আসলাম আসার পর এলআই লিখলাম লেখার পর ট্যাব কিংবা এন্টার প্রেস করলে আমার পুরো কোডটা এসে পড়বে তো এবার আমি লিস্ট আইটেমগুলো লিখবো আইটেমগুলো কি আমার প্রথম হচ্ছে চা তারপরে হচ্ছে আমি আরেকটা লিস্ট লিখবো তারপর হচ্ছে আমি কি করলাম পেপার পড়লাম আচ্ছা পেপার বাদ দিলাম যে আপনি নাস্তার আইটেমগুলো লিখি শুধু ঠিক আছে এখানে নাস্তার আইটেম লিখলাম ডিম ভাজি তারপর হচ্ছে কি খাইলেন আপনি পরোটা খাইছেন না পরোটা খাইছেন আচ্ছা আমি তেল ছাড়া পরোটা খাই তাই আমি লিখলাম তেল ছাড়া পরোটা তারপর হচ্ছে আমরা বাঙালিরা ভেজিটেবল না বলে সবজি বলি সো আমরা সবজি লিখি তারপর হচ্ছে কি দেওয়া যায় আর কি করলাম আমি তারপর হচ্ছে একটু ফেসবুক গুতাইছেন তাই না তাহলে আমি একটু লেখা দিই এটা ফেসবুক স্ক্রল করছি আমি ঠিক আছে ফেসবুক স্ক্রলিং করছি স্ক্রল তারপর হচ্ছে শেষ এতটুকু ধরেন সকাল পর্যন্ত করছেন এখন আমরা একটু জিনিসটা একটু ওয়েবসাইটে দেখি কেমন দেখা যায় ঠিক আছে আচ্ছা এই জিনিসগুলোকে আমি ধরেন বাদ কমেন্ট করে রাখি কমেন্টের ব্যাপারটা সবার খেয়াল আছে কমেন্ট কেন করি আমরা জি ভাইয়া খেয়াল আছে আচ্ছা ওয়েবসাইটে যে হাইট থাকে হ্যাঁ তো এখন এই জিনিসগুলো আমরা জাস্ট এগুলো হাইড করে রাখি ঠিক আছে আচ্ছা এইটাকে আমি হাইড করে রাখি এটাকে আপনাদের বোঝানোর জন্য আমি জিনিসটা করছি সো এটাকে হাইড করে রাখলাম আচ্ছা কমেন্ট করতে হয় হচ্ছে ধইরা নিবেন একটারে পুরাটা ধরবেন কান ধরে টাইনা বসাই দিবেন বসানোর পর কন্ট্রোল ব্যাকস্ল্যাশ চাপ দিবেন তাইলেই হয়ে যাবে ঠিক আছে হয়ে গেল তারপর আমি সেভ দিলাম আমি এবার ওয়েবসাইটে ভিজিট করি আচ্ছা ওয়েবসাইটে ভিজিট করার জন্য আমি ক্লাস টুর index.html ফাইলটা ওপেন করি এবার দেখেন সুন্দর মতো এসে পড়ছে দেখেন কি আসছে কি এখানে দেখেন আমার অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্টের ভিতরে কি করছি আমি লিস্ট আইটেমগুলো কি চা ডিম ভাজি তেল ছাড়া পরোটা সবজি ফেসবুক স্ক্রল দেখেন এগুলো সব এসে পড়ছে তারপর এবার আপনি আসেন যে আমি তো এতক্ষণ একটা আনঅর্ডার লিস্ট দেখলাম এবার আমরা সরি অর্ডার লিস্ট দেখছি এবার আমরা একটা আনঅর্ডার লিস্টে কাজ করবো আনঅর্ডারটা কি যে দেখেন এখানে আপনারা কি 1 2 3 আকারে আসতেছে তাই না মানে একটা সুন্দর মতো একটা নিয়ম অনুযায়ী অর্ডার লিস্ট হিসাবে আসতেছে এবার আমি আনঅর্ডার লিস্ট হিসাবে কাজ করব ঠিক আছে আনঅর্ডার্ড লিস্ট আচ্ছা ব্যাপারটা দেখি এটা কেমন করে কাজ করে আমি এখানে কি করব একটু খেয়াল করেন অর্ডার লিস্টের জন্য আমরা কি করছি ওএল লিখছি আনঅর্ডার লিস্টের জন্য তাহলে কি লেখা যেতে পারে সবাই একটু চিন্তা করেন তো UL হ্যাঁ ইউএল UL এক্স্যাক্টলি হ্যাঁ আমি ইউএলটা লিখলাম লেখার পর এটার ভিতরে আমাকে এখন কি লিখতে হবে লিস্ট আইটেম লিখতে হবে তাই না লিস্ট আইটেমটা কে আছে লিস্ট আইটেম লিখবো লিস্ট আইটেম লেখার সিস্টেমটা কি এলআই যেহেতু আনঅর্ডার লিস্ট ইউএল অর্ডার লিস্ট ওএল তাহলে লিস্ট আইটেম লেখার সিস্টেমটা হচ্ছে এলআই ঠিক আছে এলআই লিখলাম আচ্ছা আমি এই জায়গাগুলো আমি কমেন্ট করে দিই এটা শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে লিখছি যাতে আপনারা দেখলে বুঝতে পারেন কোডটা আচ্ছা তো এবার লিস্ট আইটেম আচ্ছা সবাই একটু মিউট করে রাখেন কানে যায় লাগে আচ্ছা আমরা ক্লাসটা শেষ করতে থাকি এর মাঝখানে তো লিস্ট আইটেম কি আছে আমি এখন যেহেতু সকাল নাস্তা হয়ে গেছে এবার আচ্ছা ভাই কমেন্টের শর্টকাট কি আচ্ছা কমেন্টের শর্টকাটটা বলতে কি ধরেন আপনি ভাই কমেন্টের শর্টকাটটা কি আমি বলতেছি ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি একটা হাবিজাবি কিছু একটা লিখছেন লেখার পর এখন কথা হচ্ছে যে আপনি নর্মালি আমাদের কমেন্ট করতে হয় কি এই যে এই জিনিসগুলোকে যে কোনো একটা লেখার সামনে পিছনে দিতে হয় তাই না এই যে এইটা আপনি লিখলেন এই জিনিসটা লেখার পর এইটাকে আপনি আবার এভাবে করে এন্ড করবেন এভাবে করে আপনি এন্ড করে দিচ্ছেন একটা স্পেস দিলেন বা না দিলেও চলে এভাবে করে আপনি এন্ড করে দিলেন তো আপনার এই জিনিসটা এখান পর্যন্ত কমেন্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে না আমি পুরো জিনিসটাকে শর্টকাটে একসাথে করব তো তখন কি করবে যে কোনো একটা লেখাকে ধরে সিলেক্ট করবেন ধরে সিলেক্ট করছেন ধরেন 4-5 লাইন ধরেন আপনি লিখলেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এরকম কিছু একটা লিখলেন ঠিক আছে এটার আপনি ধরে এখন কমেন্ট করতে চান পুরোটারে ধরে টান দিবেন
দিয়ে তারপর হচ্ছে আপনি কি করবেন কন্ট্রোল দিবেন, দেওয়ার পর ব্যাকস্ল্যাশে চাপ দিবেন। ব্যাকস্ল্যাশ বলতে হচ্ছে আপনার এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ, ঠিক আছে? আপনি ধরে একসাথে কি করবেন, এটাকে ধরে আপনি ব্যাকস্ল্যাশ কন্ট্রোল চাপ দিয়ে ব্যাকস্ল্যাশ দিবেন, দেখবেন আপনার জিনিসটা পুরোটা কমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, আবারও দেখাচ্ছি, আমি যেটা কমেন্ট করে ফেলছি, হ্যাঁ, এটাকে আমি আবার আগের মতো করবো, পুরোটাকে সিলেক্ট করছি, কমেন্ট যে লাইনটা আছে সেটা সহ সিলেক্ট করছি, করার পর আমি এটা চাপ দিলাম, আবার কন্ট্রোল চেপে ব্যাকস্ল্যাশ দিলাম, কমেন্ট হয়ে গেল। আবার এটাকে ধরে দিলাম, কমেন্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনি কমেন্ট করছেন এই লাইনটাকে, কিন্তু যখন আপনি আবার কমেন্টে উঠে দিবেন তখন কিন্তু শুধুমাত্র এটাকে সিলেক্ট না করে আপনার মানে আপনি পুরোটাও করতে পারেন, কিংবা শুধুমাত্র এটার উপরে সিলেক্ট করলেও চলবে, যে কোনো একটা জিনিস করলেই চলে। আপনি এটার মধ্যে করতে পারেন, কিংবা এটারে ধইরা এতটুকু রাইখা ব্যাক কন্ট্রোল চাপ দিয়ে ব্যাকস্ল্যাশ দিবেন, হয়ে যাবে। ওকে, বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, বুঝছি। তো চলেন এবার আমরা আয়রন অর্ডার লিস্টটা দেখে নিই, যে আমি কি করলাম, যে সকালবেলা ফাইজলামি যা করার করছি, এবার একটু সিরিয়াস হবো। এবার কি করবো, আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। তো আমার ওয়েব ডেভেলপমেন্ট শেখার আগে তো আপনি চাইলে এখানে একটা হেডিং দিতে পারেন, যে ধরেন আপনি একটা কাজ করতেছেন, এটার উপর একটা হেডিং দিলেন যে H2 কিংবা 3 দিয়ে, ঠিক আছে, H2 দিয়ে একটা হেডিং দিলেন যে কি বলেন, যে নাস্তার লিস্ট, ঠিক আছে, বা ব্রেকফাস্ট, আচ্ছা মর্নিং, মর্নিং, আচ্ছা মর্নিং স্কেডিউল, ঠিক আছে, মানে শিডিউল যেটা আমরা বলি মর্নিং স্কেডিউল, মানে আপনি সকালবেলা যেটা করবেন। তারপর হচ্ছে এখানে আসেন, এখানে আসার পর আপনি একটা ইন্টারপ্রেস করেন, একটু নিচে রাখলেন আর কি, H2 দিলেন, মানে একটা হেডিং থাকবে, এটার নাম দিলেন ধরেন হচ্ছে ইভিনিং স্কেডিউল, ঠিক আছে, ইভিনিং স্কেডিউল, ঠিক আছে। আচ্ছা, তো হয়ে গেল আমার ইভিনিং স্কেডিউল, তারপর মর্নিং স্কেডিউল হয়ে গেছে। তারপর আমি এখন কি করব, এটার ভিতরে আমি কি করব, যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। তো ওয়েব ডেভেলপমেন্টের যে টপিকগুলো অ্যাকচুয়ালি আছে, HTML5 আছে, আমরা এটা শিখবো। তারপর হচ্ছে আমরা লিস্ট আইটেম থেকে কি করব, আরেকটা লিস্ট আইটেম করি, এটার নাম দিলাম CSS3, ঠিক আছে, CSS3 দিলাম। তারপর হচ্ছে আমি ধরেন এবার কি করব, আমি বুটস্ট্র্যাপ শিখবো, ঠিক আছে, বুটস্ট্র্যাপ শিখবো। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, যেটা আমরা ক্লাসের মধ্যে কভার করব। তারপর হচ্ছে আমি আরেকটা লিস্ট আইটেম লিখি। তারপর হচ্ছে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস শিখব, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস শিখব। তারপর হচ্ছে ধরেন আপনি আরেকটা লিস্ট করলেন, যে আমি কোর্স শেষে ফ্রিল্যান্সিং এর উপরও ট্রেনিং নিব। সো ফ্রিল্যান্স ট্রেনিং, ফ্রিল্যান্স ট্রেনিং এরকম, ঠিক আছে, বা মার্কেট প্লেস ট্রেনিং, জাস্ট এটা লিখলেন যে মার্কেট প্লেস ট্রেনিং, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার লিস্ট, যেগুলো যেগুলো আমি করব। তো আমি ফার্স্টে কি করছিলাম, অর্ডার লিস্ট আকারে দেখছিলাম সবগুলো, এবার করলাম কি আনঅর্ডার লিস্ট আকারে দেখবো। তো এবার দেখি, তো আমার কাজ তো শেষ, এবার আমি যা মানে একটা রিলোড দিই, দেখেন কি হচ্ছে। দেখেন ব্যাপারটা অনেক সুন্দর লাগতেছে না? আমি উপরে একটা হেডিং দিছি, হেডিংটা কিভাবে করে আসছে, এই যে দেখেন, এটা হচ্ছে আমার H2 হেডিং মর্নিং স্কেডিউল, তার নিচে কি আছে দেখেন, তার নিচে হচ্ছে আমার অর্ডার লিস্টগুলো আছে, চা, ডিম ভাজি, তেল ছাড়া পরোটা, সবজি, ফেসবুক স্ক্রল, মর্নিং স্কেডিউল, মানে মর্নিং এ যে কাজগুলো আপনি করছেন, এটাকে আমি কি করছি, অর্ডার লিস্ট আকারে রাখছি, যার কারণে এটা 1 2 3 আকারে শো করছে। এবার একটু খেয়াল করেন, পরের লাইনটা দেখেন, ইভিনিং স্কেডিউলে কি আছে, এই ইভিনিং স্কেডিউলটা শুরু হয়েছে এই জায়গা থেকে, তার নিচে আছে কি আনঅর্ডার লিস্ট, এটাকে UL দিয়ে সম্বোধন করা হয়। তা আনঅর্ডার লিস্টগুলো দেখেন, সবগুলো কিন্তু 1 2 3 জায়গায় কি আসতেছে, বুলেট পয়েন্ট। সবাই খেয়াল করছেন? আমি একটু জুম করে দিলাম, জি ভাইয়া। এটা বুলেট পয়েন্ট আকার আসতেছে। বুলেট পয়েন্ট আকার আসার কারণটা হচ্ছে, কারণ আমরা এটাকে আনঅর্ডার লিস্ট হিসাবে উল্লেখ করে দিছি, যে তোমার কোডটাকে তুমি ইউএল বানাও। এখন যদি আমি এটাকে শুধু ওয়েল করে দিই, দেখেন এটাকে ইউএল কেটে ওয়েল বানাই দিলাম, দেখেন খেয়াল করে, ইউএল কেটে ওয়েল বানাই দিলাম, দেখেন এখন কি হচ্ছে, এই আনঅর্ডার লিস্টে এখন আমার 1 2 3 হয়ে যাবে, দেখছেন? এখন আপনার যদি মন চায় যে না, আমি এটাকেও আমি এখন ইউএল বানাই দিব, এটাকে ইউএল বানাই দিব, এটাকে ইউএল বানাই দিব, সেভ দিলাম, এবার রিলোড দিলাম, দেখেন এটা আমার এখন আনঅর্ডার লিস্ট হয়ে গেছে। ব্যাপারটা মজার না? আপনি চাইলে আপনার যে কোনো কিছু একটা লিস্ট করে ফেলতে পারবেন। তো কারো কোনো কনফিউশন আছে এই লিস্ট আইটেম বা আনঅর্ডার লিস্ট, এই যে আমরা যে মাত্র যে কোডগুলো করলাম 4 5 লাইনের, এটা নিয়ে কোনো কনফিউশন কারো? না ভাইয়া। জি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, মোটামুটি আমরা একটা HTML এর বেসিক জিনিসগুলোকে একটু শিখলাম। তো চলেন আর একটু দেখি আর কি কি করা যায়। আমরা এবার একটু লিস্ট আইটেম নিয়ে পড়াশোনা করছি, এবার একটু অন্য কিছু দেখি, হ্যাঁ। ধরেন আমরা তো বোল্ড নিয়ে পড়াশোনা করছি না, বোল্ড কি করে, বোল্ডের কাজটা কি? ধরেন একটা বি দিয়ে কোনো একটা বি ট্যাগের ভিতরে যদি আপনি কোনো একটা লেখেন, কোনো কিছু, ধরেন, আচ্ছা আমি আরেকবার দেখাই যাই সবগুলো একবার করে। ধরেন হাই, দিস ইজ হিশাম আহমদ,
সিইও অফ ব্রেইন স্টুডিও। ধরেন আমি কিছু একটা লিখলাম, ঠিক আছে? তো এখন যদি আমি ওয়েবসাইটে আসি, রিলোড দিই, দেখতে পারবো যে আমার বোল্ড হিসাবে আসতেছে। এখন এই জিনিসটাকে আমরা আরেকভাবে শিখছিলাম কি যেন বলেন তো? স্ট্রং আকারে লিখতে পারি, তাই না? এই জিনিসটাই আমি স্ট্রং ভাবে লিখতে পারি যে উই আর লার্নিং HTML5 এরকম কিছু একটা লিখলাম, সেভ দিলাম। এই যে দেখেন আমার এই জিনিসটা পাশাপাশি এসে পড়ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমি এখানে মানে এই জিনিসগুলো আপনার হচ্ছে যে এই ট্যাগগুলো এরকম হয় যে কিছু, কিছু আপনি ট্যাগ দেখবেন যে আপনি ধরেন নিচে, নিচে লিখতেছেন। দেখবেন যে এই জিনিসটা আপনার নিচে, নিচে আসতেছে। আবার কিছু, কিছু ট্যাগ দেখবেন যে আপনি নিচে, নিচে লেখার কারণেও মানে লেখার পরেও দেখবেন যে পাশাপাশি আসতেছে। এটার একটা মেজর একটা রিজন আছে যেটা নিয়ে আমরা একটু আরেকটু HTML এর ব্যাপারে একটু আলোচনা করতে, করতে আমরা যখন একটু অ্যাডভান্সে যাবো তখন এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন বললে আপনারা বুঝবেন না। তো আপাতত যখন দেখবেন যে এরকম যে কোনো একটা কোড আ আলাদা, আলাদা লেখার পরেও পাশাপাশি এসে পড়ছে। তখন আপনারা কি করতে পারেন? একটা মানে আমরা একটা ট্রিক শিখছিলাম। বিআর হ্যাঁ, ব্রেক ট্যাগ ইউজ করব। ঠিক আছে? ব্রেক ট্যাগটা ইউজ করলে কি হয়? ব্রেক ট্যাগটা ইউজ করলে পরের লাইনে জিনিসটা এসে পড়বে। আমি যদি আরেকটা ব্রেক ইউজ করি তাহলে কি হবে? আরো একটা লাইন তৈরি হবে। তাই না? এই দেখেন আরো একটা লাইন তৈরি হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আপনি তো মোটামুটি শিখে গেলেন যে কিভাবে করে একটা আ জিনিসকে বোল্ড করতে হয়। তো আমরা একটু চিন্তা করি যে অনেক সময় একটা বিশাল একটা প্যারাগ্রাফ থাকে এরকম। ধরেন আমি এখানে দিলাম লরেম। এই শর্টকাটটা সবার মনে আছে কিভাবে করে দিতে হয়? সবার মনে জি আছে? ভাইয়া মনে আছে। আচ্ছা, তো হ্যাঁ আমি জি ভাইয়া। ধরেন এই যে আমার এটা লম্বা ট্রেন হয়ে গেছে। এটাকে আবার ঠিক করার জন্য কি করতে হইতে পারে? ভিউ থেকে যে ভিউ থেকে তারপর টগল ওয়ার্ড হ্যাঁ, টগল ওয়ার্ড ড্রাইভ এটা দিতে পারি কিংবা কিবোর্ডে একটা শর্টকাট আছে অল্টার জেড এটাও দিতে পারি। আলটা ঠিক আছে? চেক। ২ টাই দিতে পারি। আচ্ছা, তো আমার সাথে কাজ করতে, করতে আপনারা অনেকগুলো শর্টকাট শিখবেন। এগুলো সবাই করবেন কি একটা নোট করে রাখবেন। আমি আপনাদের ক্লাস শুরুর সময় এই জিনিসটা বলতে খেয়াল নাই। যে আপনারা খেয়াল করবেন যে আমি ক্লাসে চলাকালীন অবস্থায় অনেক সময় চ্যাটের মধ্যে কিছু রিসোর্স দেই। কিংবা যে আমি মুখে, মুখে অনেক কথাবার্তা বইলা ফেলি। তো আপনারা যখন ক্লাস শুরু করবেন, হইতে পারে আপনি একটা খাতা কলম নিয়ে বসলেন। আমি যেটা করতাম আমি যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি হচ্ছে যে মানে সবসময় একটা জিনিস ট্রাই করতাম সেটা হচ্ছে যে একটা খাতা কলম নিয়ে ক্লাসে বসার জন্য। এট লিস্ট যে স্যার যে জিনিসটা বলতেছে সেটার সাথে, সাথে আমি নোট করে ফেলতাম। হুম? হইতে পারে আপনি খাতার মধ্যে করলেন কিংবা আপনার যদি সুবিধা হয় যে আপনি এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করলেন। নোটপ্যাড ওপেন করে আপনার এখানে যত লিঙ্ক টিঙ্ক আছে মানে সবগুলো কপি পেস্ট করে ফেলবেন। ধরেন আপনি একটা নোটপ্যাড ওপেন করে রাখছেন আর আপনার কম্পিউটারের সামনে একটা খাতার একটা কলম নিয়ে বসছেন। দেখেন ২ টার কাজটা কি? এইটার মধ্যে হচ্ছে আপনি করবেন কি ক্লাসের যে লিঙ্কগুলো দিচ্ছি সবগুলো আপনি নোটপ্যাডের মধ্যে কপি পেস্ট করে রেখে দিবেন। এছাড়া আপনার খাতা কলমের মধ্যে আমার ইম্পোর্টেন্ট টপিকগুলো আপনি মনে করেন যেটা আপনার কাছে মনে হয় যে না স্যার একটা ইম্পোর্টেন্ট কথা বলছে এটা আমি নোট করে রাখি। আমি এখন পর্যন্ত মানে আমি আজকে ধরেন কাজ করতেছি ডেভেলপমেন্টের সাথে, ওয়েব নিয়ে কাজ করতেছি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাইতেছি অলমোস্ট ধরেন ৫ বছরের মতো। এইটা তারপর ইউনিভার্সিটিতে আমি আরো ৪ বছর। তো মোটামুটি আমার ধরেন গত ৭-৮ বছর বা ৯ বছর আমি যা, যা কাজ করছি, সবকিছু আমার খাতার মধ্যে এখনো নোট আছে। ইভেন আমি পুরনো খাতাগুলো ফালাইনি। ইভেন মজার একটা বিষয় বলি, আপনারা মানে যদি কখনো সুযোগ হয়, আমার ১ম HTML5 শেখার খাতাটা পর্যন্ত আমি রেখে দিছি। ঠিক আছে? এটা আমার জন্য একটা স্মৃতি হয়ে থাকে যে আমি মাঝে, মাঝে এগুলো দেখি। তো এই জিনিসটা আপনারও ভাল লাগবে যে আপনি ভালো, ভালো জিনিস শিখতেছেন বা আপনি কোডিং করতেছেন। আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট কোডিং শুরু করি সি প্রোগ্রামিং দিয়ে, সেই খাতাটা পর্যন্ত আমি নোট করে রেখে দিছি এবং বাসায় যত্ন সহকারে রাখছি। এই জিনিসগুলো আপনারা রাখবেন। ভবিষ্যতে দেখবেন এই নোটগুলো আপনার বিশাল কাজে দিচ্ছে। ওকে? আপনি একটা জিনিস ধরেন আপনি HTML5 এর কিংবা CSS3, Bootstrap এগুলো শিখছেন। আপনি পাশাপাশি খাতায় নোট করছেন। অনেক সময় দেখবেন যে আপনি কোনো কারণে ভুলে গেছেন। তা আপনি করবেন কি? আপনি Google এ সার্চ করার চেয়ে আপনি যখন আপনার নোট করা খাতাটা একটু উল্টাবেন, দেখবেন যে আপনার জিনিসটা আরো তাড়াতাড়ি ক্যাচ করতে পারতেছেন। ঠিক আছে? এটা আমরা ছোটবেলা থেকে বাবা-মা বা শিক্ষকরা বলে আসে। তো আমরা এটা করি। করলে আমরা নিজেরাই বেনিফিটেড হই। আচ্ছা যাক, অনেক কথা বলে ফেললাম। তো যে জায়গাটায় ছিলাম আমরা, যে ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখছি ৫০ ওয়ার্ডের ওই যে যেটা করলাম যে লরেম 50 দিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম। এরকম করে বা আপনার যেটা মন চায় ধরেন 60 দিলেন। দিলাম। তো এখন কথা হচ্ছে আমি এটাকে একটু দেখি জিনিসটা দেখতে কিরকম দেখা যায়। এই যে দেখেন আমার একটা প্যারাগ্রাফ আইসা পড়ছে। ধরেন আমি এর মাঝখানে কিছু একটা লিখলাম এরকম যে ধরেন কিছু একটা লিখলাম। কি লেখা যায়? ধরেন এখানে না আরেকটু নিচে লিখি। মাঝখানে এই জায়গাটার মধ্যে লিখি যে ধরেন এরকম একটা লিখলাম। আ হ্যালো এভরিওয়ান। ঠিক আছে? এরকম একটা কিছু একটা লিখলাম। হ্যালো এভরিওয়ান এই জিনিসটা লিখলাম। তো এখন দেখেন আমি যদি এই জিনিসটাকে
এখানে লিখি। দেখেন আমার হ্যালো এভরিওয়ানটা কিন্তু আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি, তাই না? তো আমি চাইলে একটা প্যারাগ্রাফের ভিতরে আমি একটা বোল্ড ট্যাগ দিয়ে করতে পারি। বোল্ড ট্যাগ দিয়ে যদি মানে যেটা আমি যে বি ট্যাগ বলি, বি ট্যাগটা দিয়ে কিংবা স্ট্রং ট্যাগ দিয়ে একটা জিনিসকে হাইলাইট করতে পারি। তো এটা তো আমরা অলরেডি জানি। এখন আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে যে ইএম নামে একটা ট্যাগ আছে। একটু খেয়াল করবেন। ইএম নামে একটা ট্যাগ আছে। আমি এটা লিখতেছি এখন। ইএম নামে একটা ট্যাগ আছে এবং এই ট্যাগের ভিতরে যদি আমি এই লেখাটাকে বসায় দিই, দেখেন তো কি হয়? দেখেন তো এখন কি হচ্ছে ব্যাপারটা? আপনারা একটু খেয়াল করছেন কোথাও কোনো চেঞ্জ হয়েছে কিনা? আমি একটু জুম করে দিই। জি ভাইয়া চেঞ্জ হয়েছে, লেখার স্টাইলটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, লেখার স্টাইলটা কেমন হয়ে গেছে? একটু ইটালিক ফর্মে হয়ে গেছে, তাই না? তো এই জিনিসটা একটা মজার একটা জিনিস। এটা হচ্ছে যে আপনি বিভিন্ন যখন পেপার পত্রিকা দেখবেন যে ইম্পোর্টেন্ট টপিকগুলোকে একটু হাইলাইট করা হয় কিংবা ইটালিক ফর্মে বা একটু বাঁকানো থাকে। এই জিনিসগুলোকে আপনারা বিভিন্ন ওয়েবসাইটেও দেখতে পারবেন। ঠিক আছে? তো আপনি যদি চান যে না আমার এটা তো বাঁকানো হয়েছে ঠিক আছে। আর আমি চাচ্ছি এটাকে বোল্ডও করতে। তাহলে এটা কেমন করে করা যায়? একটু খেয়াল করবেন যে আমি বি ট্যাগটা লিখলাম। বি ট্যাগ লেখার পর আমি যদি পুরো কোড সহ লাইনটাকে কপি করে এটার নিচে বসায় দিই, দেখি তো কোনো কাজ হয় কিনা? এভাবে করে ট্রাই করে দেখবেন যে কোনো কিছু একটা আপনার মন চাইছে আপনি এটারে ম্যাথের মতো করে বিভিন্ন সংখ্যা চেঞ্জ করে আমরা কাজ করি না? তেমনি আপনি HTML এ যখন ওয়েব পেজ রেডি করবেন, একটা বানাবেন তখন বিভিন্ন জিনিস নিজে এক্সপেরিমেন্ট করবেন। যে চিন্তা করলেন যে আচ্ছা আমার এই ওয়ার্ডটা তো ডান দিকে বাঁকানো আছে। কিন্তু আমি চাচ্ছি বাঁকানো আছে এবং এটাকে আমি আবার একটু বোল্ড করব। দেখি তো হয় কিনা? তো আমি করলাম কি ওই যে আপনার কোড সহ পুরো জিনিসটাকে কপি করে এখানে এনে বসায় দিচ্ছি। এবার একটু দেখি তো কি অবস্থা এটার? এবার দেখেন আমি কিন্তু এবার এটা বোল্ডও করছি, পাশাপাশি কি করছি? এটাকে আমি ইটালিক ফর্মেও নিছি। জিনিসটা কেমন করে করলাম? বলেন তো একজন? ইএম ট্যাগ দিয়ে ইতালিয়ান আর বি দিয়ে বোল্ড। হ্যাঁ, তো আমি ২ টাকে একসাথে রাখছি। ঠিক আছে? একটা আপনি এমন না যে আপনি একটা কোডের ভিতরে আরেকটা কোড রাখতে পারবেন না। জাস্ট খেয়াল রাখতে হবে যে আপনি কোডের ফরম্যাটটা যেন ঠিক থাকে। যে এই দেখেন বোল্ড একটা কোথায় শুরু হইছে? আচ্ছা ধরেন আমি আ এতটুকু আমি কেটে দিই। ঠিক আছে? এতটুকু কেটে দিই। হ্যাঁ? দেখেন বোল্ড ফরম্যাটটা শুরু হইছে এখান থেকে। মানে আমার এই যে বি ট্যাগটা শেষ হইছে কোথায়? ঠিক এই জায়গাটায়। আবার দেখেন মাঝখানে টেক্সট। আবার এইটার এখানে দেখেন একটা আমি ইএম নামে একটা ট্যাগ আছে। এমফেসাইজ বলা হয় জিনিসটাকে। অ্যাকচুয়ালি ইএম বলতে এমফেসাইজ বলা হয় যে এমফেসাইজ বলতে আপনার ওয়েবসাইটে কোনো কিছু একটা আপনি আলাদাভাবে হাইলাইট করতেছেন এরকম বুঝাচ্ছেন। তো আপনি এই জিনিসটাকে এমফেসাইজ করলেন কিভাবে করে? হ্যালো এভরিওয়ান লিখলেন মাঝখানে। তারপর জিনিসটাকে আপনার বোল্ড করে দিলেন। শেষ। তো এটা তো গেল। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে এখানে আ ধরেন আরো একটা টেক্সট লিখবো আমরা। ধরেন কোন জায়গাটা লেখা যায়? এখানে ধরেন কিছু একটা লিখলাম। এখানে আ এখানে কি লেখা যায়, কি লেখা যায়? যে আচ্ছা দিস ইজ আ স্মল this is an example of small text. আচ্ছা দেখেন আমি একটা লেখা লিখছি এটারে আমি এবার কাইটা দিচ্ছি। কাইটা দেখেন আমি একটা কোড লিখবো এখন। কোডটা হচ্ছে স্মল। ঠিক আছে? স্মল নামে একটা কোড আছে পুরা। আমি এই জিনিসটা লিখলাম। লেখার পর এটার ভিতরে দেখেন আমি একটা টেক্সট লিখলাম যে this is an example of small text. একটু খেয়াল করবেন কি হচ্ছে আমি রিলোড দিচ্ছি। দেখেন। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এটা আরেকটু জুম করি। আপনারা দেখেন নরমালি টেক্সটের সাইজগুলো কতটুকু দেখেন তো? টেক্সটের সাইজটা দেখেন। আর এই যে আমি যে জায়গাটার মধ্যে কোড করছি ওইখানের টেক্সটের সাইজটা দেখেন। খেয়াল করছেন? এটা জি কিন্তু ভাই একটু একটু ছোট। ছোট হয়ে গেছে। একটু সামান্য ছোট। তাই একটু না? ছোট তো হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আপনি যখন স্মল নামে একটা টেক্সট ইউজ করবেন, কি বলে ট্যাগ ইউজ করবেন, এটা ইউজ করলে দেখবেন যে আপনার লেখার সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এই জিনিসটা কোথায় ইউজ করা হয়? এই জিনিসটা সাধারণত ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন ফুটার থাকে। হুম? ফুটার বলতে আইডিয়া আছে কারো? যে ফুটার বলতে কি বুঝায়? আমি একটু আইডিয়া দিয়ে দিই আপনাদের। ধরেন আমি একটু আগে যে ওয়েবসাইটটা ওপেন করছি ওইটাই দেখাই। যে একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের জিনিসপাতি থাকে। হেডার, বডি এবং ফুটার। হেডার বলতে বোঝায় যে এই যে হেডার পার্টের মধ্যে সাধারণত থাকে আপনার হচ্ছে যে আপনার হিরো সেকশন মানে এই যে যখন একটা ওয়েবসাইট ওপেন করবেন, একদম ফার্স্ট এ যে ভিউটা আপনার সামনে আসবে সেটাকে বলা হয় হিরো সেকশন। মানে এই যে আপনার ১ম আপনি স্ক্রল না করে আপনি ১ম এ যে জিনিসটা দেখতে পারবেন সেটাকে বলা হয় হিরো সেকশন। হিরো সেকশনের উপরে থাকে আপনার ন্যাভবার থাকে। ন্যাভবার বলতে হচ্ছে মেনুর মতো কিছু অংশ থাকে। এছাড়া আপনার হচ্ছে ধরেন আমি আরেকটা ওয়েবসাইট দেখাই সোলার।
আচ্ছা, আমার ডেভেলপ করা এই ওয়েবসাইটগুলো আমি ক্লাসে এক্সাম্পল হিসেবে দেখাই। যে দেখবেন যে ওয়েবসাইটের উপরে কি থাকে? একটা মেনু থাকে, ঠিক না? তো মেনুর মধ্যে আপনার বিভিন্ন মানে পেজের লিঙ্ক দেওয়া থাকে। এটাকে বলা হয় যে আপনার হিরো সেকশন পুরোটাকে। আর এটাকে বলা হয় ন্যাভ বার বা হেডার বলা হয়। তারপর আপনি যখন একদম ওয়েবসাইটের নিচে চলে আসবেন দেখবেন যে সব জায়গায় একটা কমন একটা জিনিস আছে, যে একটা ফুটার আছে। এই যে দেখেন 2020 তারপর সামথিং ওয়েবসাইটের লিঙ্কটা, তারপর .com। তারপর আপনি যদি অ্যাবাউট পেজেও যান দেখতে পারবেন সেম ফুটারটা আপনার এখানে আছে। দেখেন আপনি এই যে উপরে দেখবেন সেম হেডার আছে এবং নিচে দেখবেন সেম ফুটারটা আছে। আবার আপনি ব্লগ পেজে যান, সেম জিনিসটা দেখতে পারবেন। তো দেখবেন যে আপনার এই যে মেনু কিংবা হেডার তারপর হচ্ছে ফুটার জিনিসগুলো কমন থাকে, এই জিনিসগুলো সব ওয়েবসাইটে পাবেন। আবার একটা জিনিস খেয়াল রাখবেন, মেনু কিংবা অন্যান্য টেক্সটগুলো দেখতে যেরকম হয়, ফুটারটা একটু ডিফারেন্ট হয়। ফুটার সবসময় দেখবেন যে ছোট আকারে থাকে। তো এই কারণে বললাম যে আপনার এই যে ছোট টেক্সটগুলো যে ইউজ করতেছেন, এটা সাধারণত ওয়েবসাইটে কোথায় ব্যবহার করা হয় এতক্ষণে কিন্তু আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। বলেন তো আমাকে একজন? ফুটারে। হ্যাঁ, ফুটারে থাকে সবসময়। তো এই কারণে এই যে ট্যাগগুলো আছে এগুলোর ব্যবহার অ্যাকচুয়ালি করা হয়। ঠিক আছে? তো যাক, তো আমরা আরো কয়েকটা জিনিস দেখি যে আপনারা বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট বা ধরেন আপনি একটা স্টোর থাকে না বিভিন্ন, যে আপনার হচ্ছে কি বলে daraz.com, চালডাল.com, ইভালি.com বিভিন্ন, বা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল যদি থাকে বলতে হয় যে অ্যামাজনের কথা বলি আমরা, আলিএক্সপ্রেসের কথা বলি, আলিবাবার কথা বলি। এইসব ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অফার থাকে না, যে ধরেন বর্তমান মূল্য হচ্ছে যে আপনার হচ্ছে ধরেন ৳৫০ আর প্রিভিয়াস প্রাইস হচ্ছে ধরেন আপনার ৳৮০। কি করে যে পূর্বের মূল্যটাকে কেটে দিয়ে নতুন মূল্যটা লিখে রাখে না? থাকে কি না এই ধরনের জিনিস? জি ভাইয়া। তো আচ্ছা, তো হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনি চাইলে আপনার ওয়েবসাইটে কোড করেও করতে পারেন। কি হবে? যে ধরেন আপনি চাচ্ছেন যে আ ধরেন কোথায়? ধরেন আমি এখানে কিছু একটা লিখবো। ধরেন এখানে লিখলাম এরকম যে আ ধরেন নিউ প্রাইস, আচ্ছা আচ্ছা ওল্ড প্রাইস এরকম কিছু একটা লিখলাম, যে ওল্ড প্রাইস ধরেন ৳১৫০ টাকা এরকম কিছু একটা লিখলাম, বা শুধুমাত্র লিখলাম বিডিটি। ঠিক আছে? বিডিটি। এই যে দেখেন কি করতেছি, এখানে লিখলাম যে ওল্ড প্রাইস ১৫০ বিডিটি। এখন দেখেন এই জিনিসটাকে আমি একটা কোডের মধ্যে লিখবো। কিভাবে করে লিখবো? ডিইএল নামে একটা কোড আছে যেটাকে বলা ডিলিট কোড। এটার ভিতরে আমি একটা লেখা লিখে দিলাম। এখন দেখেন এটা আমার ঠিক প্যারাগ্রাফটা একটা যেখানে শুরু হয়েছে ওইখানে লিখছি। আমি এখানে আসলাম, রিলোড দিলাম, দেখেন ওল্ড প্রাইস ১৫০ বিডিটি। এটা কি হইলো? কাইটা দিল। এই যে এই জিনিসগুলো আমরা বিভিন্ন ই-কমার্সের ওয়েবসাইটে দেখতে পারবো, যে দেখবেন যে বিভিন্ন প্রাইসগুলো কেটে দেয়, তারপরে কি থাকে? নতুন একটা প্রাইস দেওয়া থাকে। ঠিক আছে? আপনি চাইলে এখানে পাশাপাশি লিখতে পারেন যে ধরেন ওল্ড প্রাইস এটা দিলেন, তারপরে পাশাপাশি আরেকটা লিখলেন যে ধরেন একটা ব্রেক ট্যাগের ভিতরে লিখলেন যে নিউ প্রাইস এরকম করে লিখলেন, বা শুধুমাত্র জাস্ট প্রাইসটা লিখে দিলেন। ধরেন আপনি লিখলেন যে নিউ প্রাইস ৳৯৯। ঠিক আছে? ৯৯ বিডিটি। আপনি ধরেন শুধুমাত্র এটা লিখলেন। দেখেন এখন মজার জিনিসটা কি হচ্ছে? দেখেন এখন কি হচ্ছে? এই যে ১৫০ বিডিটিটা কেটে দিয়ে শুধুমাত্র ৯৯ বিডিটিটা রাখছি আমরা। সবাই বুঝতে পারছি এটা কেমন করে করলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, জি ভাইয়া। ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন যে টেক্সটের বিভিন্ন ফরম্যাট। এটাকে বলা হয় HTML এর ফরম্যাটিং। ঠিক আছে? এখন পর্যন্ত আমরা এই যে কয়েকটা জিনিস শিখলাম এখান থেকে এতটুকু পর্যন্ত, এটাকে HTML এর ফরম্যাটিং বলা হয়। আমি একটু লিখে দিই এখানে HTML ফরম্যাটিং, এরকম। ঠিক আছে? এটা কমেন্ট করে দিলাম। আচ্ছা, তো এটা HTML ফরম্যাটিং মোটামুটি শিখে ফেললাম। এখন ধরেন আমরা অন্য আরেকটা জিনিস শিখি। ধরেন কি শেখা যায়? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এই বলেন। যে ট্যাগ গুলো আছে, হ্যাঁ, এই ট্যাগ গুলো একসাথে কোনো জায়গায় পাওয়া যাবে? হ্যাঁ, পাবেন। আমি দেখা দিচ্ছি। আমি একটু পরে দেখাচ্ছি যে আপনি কোথায় গেলে HTML এর সব ধরনের রেফারেন্স পাবেন। ঠিক আছে? ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখলাম। লরেম আ ধরেন ২০ এরকম কিছু একটা দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা পরে দিই। একটা কাজ করি। আমি একটা নতুন একটা ট্যাগ লিখতেছি। খেয়াল করেন। কি করতেছি? দেখেন ব্লক কোড।
এই যে ব্লক কোড নামে একটা জিনিস আছে, এইটা জাস্ট আমি ব্লক লেখার পরে যদি ট্যাব কিংবা এন্টার প্রেস করি, দেখবেন আপনার জিনিসটা অনেকে দেখবেন অটো জিনিসটা কাজ করে না। এটার কারণ যদি কারোর কাজ না করে সেক্ষেত্রে আমাকে একটু কন্ট্যাক্ট করেন, আমি বলবো কেমন করে করতে হয়। তো সাধারণত আপনার এটা মানে কি বলে যে কোড এডিটরের ভিতর কিছু এক্সটেনশন থাকে, এগুলো অটো ইনস্টল করা থাকে আপনার কি বলে ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে, কিংবা অন্যান্য যারা কোড এডিটর ইউজ করেন ধর ব্র্যাকেটস কিংবা সাবলাইম টেক্সট, ওগুলোর মধ্যে হয়তো এগুলো ইনস্টল করা থাকে না, ওগুলো আলাদাভাবে করতে হয়। তো এই কারণেই ভিজুয়াল স্টুডিও কোড ভিএস কোড ইউজ করা সবচেয়ে বেশি মজা। এটার মধ্যে আপনার অনেক শর্টকাট ইউজ করা যায়, অনেক এক্সটেনশন ইনস্টল করা থাকে, যার কারণে আপনি খুব দ্রুত সময়ে মানে কোড করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি জাস্ট বিএলও লিখছি, তারপরে যদি আমি ট্যাব কিংবা এন্টার প্রেস করি আমার পুরো জিনিসটা এসে পড়বে। ঠিক আছে, তো এটা একটা একটা হচ্ছে আপনার ট্যাগটার নাম হচ্ছে ব্ল্যাক কোড। তো দেখেন এটার কাজটা কি, আমি এটার ভিতরে যদি কিছু একটা লিখি, ধরেন আমি লিখলাম লরেম 50, সেভ দিলাম। আমি যদি আমার ওয়েবসাইটে আসি, দেখেন এখন কি হচ্ছে, খেয়াল করবেন যে আমার নর্মালি আমি একটা টেক্সট লিখছি, টেক্সট লেখার পর আমি ধরেন পি প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করে যদি কোনো টেক্সট লিখি, এই জিনিসটা আমার এভাবে করে শো করে, তাই না? শো করে, তাই তো? সবাই একটু জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, কিন্তু আমি যখন ব্লক কোড হিসাবে জিনিসটা আমি লিখলাম, লেখার পর জিনিসটা দেখেন দুই পাশ থেকে আমার একটা স্পেস ছেড়ে দিয়ে জিনিসটা মাঝখানে আসতেছে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন পেপার পত্রিকা বা ওয়েবসাইটে বা ম্যাগাজিনে কি হয় যে বিভিন্ন মানুষের কোড থাকে না, কোড বলতে হচ্ছে উক্তি থাকে, থাকে কি না? এগুলো কি জি করে ভাইয়া। আলাদাভাবে একটু হাইলাইট করে কিংবা হচ্ছে একটু মাঝখানে রাখে। ধরেন আপনি এখানে আরো মনে করেন 100 লাইনের মানে প্যারাগ্রাফ লিখতেছেন, দেখবেন যে আপনার মাঝখানে একটা প্যারাগ্রাফ একটু আলাদাভাবে সাইড হয়ে আছে। ধরেন এখানে আপনি আবার ধরেন লরেম 100 লিখছেন। ঠিক আছে, এবার দেখেন জিনিসটা দেখতে কিরকম হয়। এই যে এই ধরনের একটা জিনিস আসবে। অলরাইট, সো আপনারা বুঝতে পারতেছেন এভাবে করে আপনি বিভিন্ন ধরনের জিনিস, এই ধরনের জিনিসগুলো আপনি এভাবে করে কোড করে করে লিখতে পারবেন। আচ্ছা একটু হোল্ড করবেন, একটা সেকেন্ড। এটাই ছিলাম, আমি এবার একটু ব্যাক করি। তো আমরা এই যে ব্লক কোডের কাজটা তো মোটামুটি বুঝলাম। তো আর একটু দেখি যে ধরেন আপনি চাচ্ছেন এরকম যে আপনি কোনো একটা এই যে ধরেন এই ব্লক কোডটাকে আপনি এটাকে ইনভার্টেড কমা দিয়ে আপনি একটা সম্বোধন করতে চান। কেমন করে? আপনি একটা কোড নামে একটা ট্যাগ আছে যেটার হচ্ছে শর্টকাট হচ্ছে কিউ। তো আপনি এই জিনিসটাই এখান থেকে শুরু করলেন। দেখেন আমি কোথায় শুরু করছি, কিউ ট্যাগটা এখানে শুরু করছি, শেষ করতেছি এই জায়গাটায়। সেভ দিলাম, তারপর যদি রিলোড দেই, এখানে এসে দেখেন একটু খেয়াল করেন, এখন জিনিসটা আরেকটু দেখতে ভালো লাগতেছে যে দেখেন একটা কোড সাইন আসছে। মানে আপনি যে একটা জিনিসকে আলাদা করে কোড করতেছে, এটা চাইলে আপনি ব্লক কোডের ভিতরে আপনি কিউ ট্যাগ দিয়েও করতে পারেন। সবাই বুঝতে পারছেন এই জিনিসটা কেমন করে আনছি? এই যে জি ইনভার্টেড ভাইয়া, কমাটা বুঝতে আছে পারছি। এটা আনছি কি হবে, এই ইনভার্টেড কমাটা আনছি কিউ ট্যাগ দিয়ে। আর ইউটার এই যে দিয়ে। আর এই পুরো জিনিসটাকে মাঝখানে যে আনছি, এটা যে আলাদাভাবে হাইলাইট হচ্ছে, এটা কেমন করে আনছি? ব্লক কোড দিয়ে। এখন যদি আপনারা চান ব্লক কোড। যে আমি জিনিসটাকে আরো একটু কাজ করব, কি করা যায়? ধরেন আপনি চাচ্ছেন যে বোল্ড করতে, তাহলে কেমন করে করবেন? প্রথমে বি দিয়ে বা দিব। স্ট্রং এক বসে দিল। হ্যাঁ, তো সামনে পিছনে খালি বি ট্যাগ বসে দিব। ঠিক আছে, সামনে পিছনে আমি বি ট্যাগটা বসে দিলাম। ঠিক আছে, এই যে মানে আপনি কতভাবে স্টাইল করতে পারেন একটা ওয়েবসাইটকে, দেখছেন? সো এটা মোটামুটি আমরা শিখে ফেললাম। আর কি কি করা যায় চলেন আরেকটু দেখি। ধরেন কি কি করা যায় দেখি। তো আমি একটা জিনিস ভুলে গেছি, অনেক দিন ধরে কোড করি তো মনে থাকে না। আচ্ছা আমি আপনাদের দেখাই দিই একটা জিনিস, যে ধরেন আপনি এইচটিএমএল এর কোনো একটা রেফারেন্স দরকার, আপনি কোডের লিস্ট চাচ্ছেন, ট্যাগের লিস্ট চাচ্ছেন, আপনি গুগলে গিয়ে সার্চ করেন এইচটিএমএল ট্যাগ লিস্ট। ঠিক আছে, এইচটিএমএল ট্যাগ লিস্ট লিখে সার্চ করেন, দেখবেন এই পেজটাতে যদি আসেন আপনি এইচটিএমএল যত এই যাবত ট্যাগ আছে সবগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন এই বাম পাশে দেখেন এইচটিএমএল এর হাজার হাজার, মানে হাজার না একটু বেশি বলে ফেলছি, এইচটিএমএল এর শখানেকের মতো ট্যাগ আছে। এখন আপনি বলতেন যে ভাই আমার কি সবগুলো মুখস্থ করতে হবে? না, আপনার এই ওয়েবসাইটে হাজার হাজার রেফারেন্স আছে। আপনার এটা হচ্ছে একটা মানে এই যাবৎ ওয়ার্ল্ডে যত ডেভেলপার আছে সবাই কিন্তু W3 স্কুলস থেকে দেখে দেখে উঠে উঠে শিখে শিখে আসছে। আমি এখনো যদি কোনো ট্যাগ ভুলা যায় কি করি, আমি জাস্ট হচ্ছে W3 স্কুলসে যাই, গিয়ে আমার পছন্দের ট্যাগটা আমি একটু দেখি, দেখার পর এই ট্যাগটার রিলেটেড যত কিছু আছে শিখে নিই। এই যে দেখেন আমরা যে মাত্র আপনাদের যে ট্যাগটা শিখেছি ব্লক কোড, এটার মধ্যে আমি ক্লিক করলাম, দেখেন ব্লক কোড রিলেটেড যত ইনফরমেশন আছে এখানে পাবেন। ঠিক আছে, তারপর আরো একটু দেখি আমরা। ধরেন অ্যাঙ্কর ট্যাগ, এই যে দেখেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি কি বলা আছে, এইচটিএমএল এ ট্যাগ, এই যে ক্রিয়েট এ লিঙ্ক টু W3 স্কুলস, দেখেন এইচটিএফ এর ভিতরে W3 স্কুলসের লিঙ্ক দিয়ে দিছে। তারপর আপনি চাইলে নিজে নিজে ট্রাই করতে পারেন, এটার মধ্যে ক্লিক করলেন, তারপর এখানে এসে আপনি কোনো একটা কিছু একটা লিখলেন, ধরেন আপনি লিখলেন যে এখানে এসে ধরেন আপনি লিখলেন এরকম যে youtube.com। ঠিক আছে, youtube.com।
ঠিক আছে? এবার দেখেন আপনি যদি এখানে লেখাটাও চেঞ্জ করতে পারবেন। ভিজিট ইউটিউব। ওকে? আচ্ছা এটা চেঞ্জ হয় না কেন? আচ্ছা এবার আপনি যদি রানে চাপ দেন, দেখেন এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি ক্লিক করেন, দেখবেন যে আপনার ইউটিউব আচ্ছা এটা হচ্ছে মানে যেহেতু এটার ওয়েবসাইটে আছেন যার কারণে আপনাকে ওইভাবে করে দিচ্ছে না রান করতে। কিন্তু আপনি যদি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব দেন, দেখবেন এই জিনিসটা ওপেন হয়ে যাচ্ছে। আপনার কোড এডিটর ছাড়াও কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন শুধুমাত্র W3 Schools এর ওয়েবসাইটে ঢুকে। এটা বিশাল একটা মজার একটা ওয়েবসাইট, এটাকে সাধারণত রেফারেন্স ওয়েবসাইট বলা হয়। তো আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। কোথায় দাঁড়ান আমি আবারও যাচ্ছি এখানে। এই যে সরাসরি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। এটা আপনাদের WhatsApp এর গ্রুপেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? যাতে করে আপনারা মানে জিনিসটা যাতে কোথাও হারায় না যায়। আমি সরাসরি আপনাদের WhatsApp এ দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা ওপেন হতে থাকুক। এর মাঝখানে দেখেন আমি W3 Schools এর ওয়েবসাইটে শুধু ভিজিট করি। দেখেন এখানে গেলে আপনি কি শিখতে পারবেন। এটা খুবই মজার এটা। এখানে গেলে আপনি HTML এর যা ইনফরমেশন দরকার, CSS দেখেন লার্ন HTML এ ক্লিক করেন। HTML রিলেটেড যা জিনিস আছে সব এখানে দেখতে পারবেন। ঠিক আছে? তারপর আপনি আসেন CSS, JavaScript, Python, PHP মানে আপনি মোটামুটি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। ঠিক আছে? এটা একটা গেল। আচ্ছা আমার WhatsApp টা ওপেন হইছে কিনা দেখি। এটাই তো আপনাদের গ্রুপ রাইট? আচ্ছা আমি রেফারেন্স দিয়ে দিলাম। আচ্ছা সবাই কি আছেন? সবাই চুপচাপ তো? মাঝে মনে জি হয় ভাইয়া আছে। আচ্ছা আরো কয়েকটা দেখাই আপনাদের। কি যেন নাম? ফ্রি কোড ক্যাম্প নামে একটা ওয়েবসাইট আছে। ফ্রি কোড ক্যাম্প। এটা হচ্ছে মানে এইটা মানে W3 Schools এর মধ্যে অনেক পপুলার। তবে এটার একটা বাড়তি সুবিধা কি জানেন? এইটা হচ্ছে একটা কারিকুলাম বা একটা জিনিস ফলো করতে আসে। এটার একটা চ্যালেঞ্জের মতো থাকে আপনার হচ্ছে যে এবং চ্যালেঞ্জটা এরকম যে আপনার ধরেন আপনার কেমন করে বুঝাই যে কয়েকটা স্টেপ থাকে, হুম? যে ধরেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আপনি শিখবেন। তারপর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এই যে দেখেন কি জিনিস আছে এটার মধ্যে। আপনি এগুলো শিখে একেকটা সার্টিফিকেটও গেইন করতে পারবেন। একটা মজার একটা জিনিস বলি, W3 Schools এত বড় একটা মানে সরি যে ফ্রি কোড ক্যাম্প এত বড় একটা আপনার হচ্ছে চ্যালেঞ্জের মতো। এইটা যারা কমপ্লিট করতে পারে, হুম? এবং সার্টিফিকেটটা গেইন করতে পারে, ওই সার্টিফিকেটটা শো করে ওয়ার্ল্ডের যেকোনো জায়গায় আপনি ওই রিলেটেড চাকরি পাইতে মানে সক্ষম হবেন। এটা আপনি একদম গ্যারান্টেড। আপনি যদি রেসপন্সিভ ওয়েব ডিজাইন, জাভাস্ক্রিপ্ট, ফ্রন্ট এন্ড লাইব্রেরি এগুলো যদি শিখে ফেলেন এবং এগুলোর প্রত্যেকটা সার্টিফিকেট যদি গ্যাদার করতে পারেন, করার পর আপনি কোনো একটা রিমোট জব কিংবা ফ্রিল্যান্সিং যেকোনো জায়গায় আপনি যদি এপ্লাই করেন, শুধুমাত্র এই সার্টিফিকেটটা শো করে আপনি চাকরি পেয়ে যাবেন। কারণ এইটা অনেক লেন্দি একটা প্রসেস। এটা ১ দিন ২ দিনে হয় না। মোটামুটি বছরখানেক লেগে থাকে মানুষজন মানে ৪-৫ টা সার্টিফিকেট গেইন করে এখান থেকে। আমার পক্ষে সম্ভব হয় না। কারণ আমি মানে আমার কথা হচ্ছে যে আমি শেখার দরকার ছিল, আমি এখান থেকে শিখে চলে গেছি। সার্টিফিকেটটা আমার জন্য ম্যাটার করে নাই। কারণ আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তবে এখান থেকে যদি কেউ সার্টিফিকেট গেইন করতে পারেন, অনেক বেনিফিটেড হবেন এবং শিখতে পারবেন অনেক কিছু। ওকে? তো আমি আপনাদের কয়েকটা সোর্স বলে দিলাম। আপনারা যেহেতু মাত্র নতুন শিখতেছেন, তো আমি বলব যে বেশি মানে একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ, আমার তো মনে করেন সংসার করা লাগে, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা লাগে। সো আমার কিন্তু ওই সময়টুকু নাই যে একটা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করব। আমার যেটা শেখা দরকার, আমি এখান থেকে শিখে চলে গেছি। ঠিক আছে? আপনাদের যদি সময় থাকে, সুযোগ থাকে তাহলে আপনারা দেখতে পারেন। ওকে? তো আমি ২ টা রিসোর্স দিয়ে দিলাম। এগুলাতে ঘাটাঘাটি করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং মজাও পাবেন এগুলো করে। তো এটা যেটা বললাম যে আপনার কিন্তু হাজার লাইনের কোড করতেছেন। আপনার কি মনে হয় ডেভেলপাররা সবকিছু মুখস্থ রাখে? বা মুখস্থ থাকা আদৌ পসিবল আপনাদের কি মনে হয়? না হ্যাঁ, তো সবাই এই জিনিসটা আচ্ছা সবাই একটু মিউট করেন আমি বলি। বিষয়টা হচ্ছে এরকমই যে আপনি সবসময় সবকিছু মুখস্থ রাখতে পারবেন না। সো আপনাকে এই যে এই ধরনের রেফারেন্স গুলো ইউজ করতে হবে। আপনি জাস্ট যাবেন এখানে লিঙ্কটা ওপেন করবেন। আপনি এখান থেকে কোনো একটা ট্যাগ পছন্দ হয়, আপনি ট্যাগটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেন। ঠিক আছে? যে না আমি ট্যাগটা ভুলে আচ্ছা গেছি। ভাইয়া জিনিসটা কি এমন যে মানে তারা একটা ইয়ে করে দিবে যে আমার এমন একটা জিনিস দরকার, এটা আমি যেভাবে ডিজাইন করে দেই মানে যত সুন্দর করে, জিনিসটা এমন নাকি? আমি আপনার কোয়েশ্চেনটা ধরতে পারি না। বাট আমি একটু আপনার বলি ব্যাপারটা হচ্ছে যে এখন একটা কোড বা আমরা একটা যে রেফারেন্স গুলো ইউজ করতেছি এটা কেন ইউজ করতেছি কারণটা হচ্ছে যে আমার এখানে গিয়ে আমি কোডটা দেখতেছি, কোডটা ভুলে গেছি, কিন্তু ডিজাইনের কাজটা বা আপনি এই যে কোডটা আছে যে আপনি ট্যাগগুলো ইউজ করতেছেন এটা কেমন করে ইমপ্লিমেন্ট করবেন এটা সম্পূর্ণ আপনার বিষয়। এখন দেখেন এই যে ব্লক কোড যে ট্যাগটা আছে এইটারে দেখেন আমি কেমন করে ব্যবহার করছি। এটাকে আমি নর্মালি বসাইছি, বসানোর পর আমি কিন্তু চাইলে এই যে কিউটাকে উঠাই দিতে পারতাম, তাই না? দেখেন আমি কিউটারে উঠাই দিচ্ছি। এটাকে উঠাই দিলাম। উঠাই দিলে জিনিসটা কেমন দেখাবে? উঠাই দিলে জিনিসটা কেমন দেখাবে? আমি ধরেন ব্লক কোটের এটা উঠাই দিলাম।
দেন আমার ট্যাগটা শেখার দরকার ছিল, আমি ট্যাগটা শিখে ফেলছি। এখন এটাকে আমি কেমন করে ইমপ্লিমেন্ট করবো আমার ওয়েবসাইটে সম্পূর্ণ আমার উপর। যে দেখেন আমি কি করলাম, এই যে ইনভার্টেড কমা আছে সেটা উঠাই দিলাম। তার পরবর্তীতে বোল্ড যে জিনিসটা আছে এটা উঠাই দিলাম। এখন আমার কথা হচ্ছে আমি আমার ওয়েবসাইটে যেমন করে মন চায় আমি ঠিক সেভাবে করে আমি জিনিসটাকে শো করাবো। তো আমি এটা রিলোড দিলাম, দেখেন জিনিসটা এমন হয়ে গেল। এখন আপনার মন চাইলো যে না আমি জিনিসটাকে চাচ্ছি যে বোল্ড করতে। তো আমি বোল্ড করে দিই, বা আমি আপনার যদি বোল্ড না মন চায় আপনি স্ট্রং ট্যাগ ইউজ করেন। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমি স্ট্রং ট্যাগ ব্যবহার করলাম। ঠিক আছে? এখন ট্যাগের শেখার কাজটা আপনার। আপনি ট্যাগটা শিখলেন। এখন ইমপ্লিমেন্ট কোথায় করবেন, কেমন করে করবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে না আমি জিনিসটাকে এমন করে না আমি অন্যভাবে ইমপ্লিমেন্ট করব। দেখুন আমি এখন ধরেন স্ট্রং ট্যাগ ব্যবহার করলাম। এখন আপনার মন চাইলো যে না আমি কোডটাও ব্যবহার করব। কোড সাইনটা। কোড সাইনটা ব্যবহার করার জন্য কি করব? জাস্ট আগে পিছে কিউ ট্যাগটা লাগাই দিব। শেষ। লাগাই দিলাম। হয়ে গেল। এবার রিলোড দিলাম। দেখেন আমার সুন্দর মতো কোডটা এসে পড়ছে। তো সবাই বুঝতে পারছেন তো যে আসলে কোড মানে ট্যাগগুলো শেখাটা প্রয়োজন। ইমপ্লিমেন্টেশনের কাজটা সম্পূর্ণ আপনার উপর যে আপনি একটা ওয়েবসাইটে কেমন করে ইমপ্লিমেন্ট করতেছেন। ঠিক আছে? আমরা যেন না ভাই, হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে মানে তারা কাজটা দিবে কি? মানে একটা বলে দিবে যে আমার এমন একটা ওয়েবসাইট দরকার, আমি যেভাবে ডিজাইন করি ও মানে আচ্ছা, সেটা আচ্ছা, আচ্ছা। এইভাবে। ওই যে আপনি সার্টিফিকেটের ব্যাপারটা জানতে চাচ্ছেন যে ফ্রি কোড ক্যাম্প অ্যাকচুয়ালি কি চ্যালেঞ্জের মতো থাকে সেটা? না 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 ভাইয়া, ওইটা না। আমি বললাম ধরেন একটা বায়ার থেকে আমি ও কাজ পাবো না, আচ্ছা, আচ্ছা। তারা আপনি বায়ারের কথা বলবেন তো সে সরাসরি। নাহলে তো বুঝতে পারবো না। হ্যাঁ, বলেন। মানে ওনারা যে কাজটা দিবে যে আমার এমন একটা ওয়েবসাইট দরকার, তারপর আমি যত সুন্দর করে মানে ডিজাইন করে দিতে পারি, জিনিসটা কি এমন? হ্যাঁ, আমি একটু বলি। বায়াররা সাধারণত কি কাজ দেয়? বায়াররা হচ্ছে এই যে দেখেন আমার একটা ওয়েবসাইট ডেভেলপ করা। তো এখানে আমার বায়ার কি করছে জানেন? বায়ার খালি কয়েকটা আমারে ধরেন একটা ফাইল দিয়ে দিছে। মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল দিয়ে দিছে। ফাইলের মধ্যে ধরেন আপনার ১৫-২০ লাইন বা ১০০ লাইনের টেক্সট দেওয়া ছিল। আমি করলাম কি তার টেক্সটটা দেখলাম, দেখে বুঝলাম যে তার হচ্ছে এমন একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট দরকার যেটার মধ্যে সে হচ্ছে যে কুকুর, বিড়ালের চিকিৎসা রিলেটেড চিকিৎসা সংক্রান্ত ইনফরমেশন থাকবে এবং চাইলে তার ওয়েবসাইটে ঢুকে মানুষজন হচ্ছে তার ওই যে ধরেন আপনার বুকিং দিতে পারবে যে এখানে আসলো, আসার পর হচ্ছে সরাসরি কল দেওয়া দরকার। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনি কল দিতে পারতেছেন। ঠিক আছে? তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া দরকার। এখানে সরাসরি ক্লিক করলে দেখবেন যে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাচ্ছে। তো এই যে তার ফিচারগুলো দরকার বা ডিজাইনটা হচ্ছে সে আমার উপর ছেড়ে দিছে। বলছে, "ভাই দেখো আমার ওয়েবসাইট দরকার একটা যাতে করে মানুষজন আমার ক্লিনিকে ভিজিট করতে আসে।" ধরেন আপনি একটা আপনার ক্লিনিক আছে। ক্লিনিকে আপনি হচ্ছে যে দাঁত দা কি বলে ধরেন আপনি একটা কি বলে ডেন্টিস্ট, আপনি দাঁতের চিকিৎসা দেন। তো আপনি করলেন কি একটা ওয়েবসাইট বানাইলেন এবং আপনি একটা ডিজাইনারকে হায়ার করলেন বা একটা ফ্রিল্যান্সারকে হায়ার করলেন। বললেন যে, "ভাই ওয়েবসাইটটা তুমি তোমার মতো করে ডিজাইন করে দাও। বাকি কাজটা হচ্ছে আমার।" হ্যাঁ? তো এইটাই আমি তোমার যা টাকা পয়সা লাগে আমি পে করব। তো ক্লায়েন্টরা বা বায়াররা আমার কাছে আসে। আসার পর তারা আমাকে তাদের মানে শেয়ার করে যে তার এই ধরনের একটা ওয়েবসাইট দরকার। তার একটা বিজনেস আছে, তার এই ধরনের একটা ওয়েবসাইট দরকার। তো সে হইতে পারে যে সে আমাকে কয়েকটা রেফারেন্স হিসেবে কয়েকটা স্যাম্পল দিয়ে দিল। যে দেখো আমার ৫-১০ টা ওয়েবসাইট আমি ঘাটাঘাটি করছি। আমার কাছে এই কয়েকটা ওয়েবসাইটের ডিজাইনটা ভালো লাগছে। তুমি যেহেতু একটা ডেভেলপার, ওয়েবসাইট ডেভেলপার, সো আমি চাই যে তুমি এই টাইপের মধ্যে একটা ডিজাইন করে আমাকে একটা সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ওয়েবসাইট বানায় দাও। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম আরকি যে আপনার ডিজাইন করার দায়িত্বটা আপনার, ডেভেলপ করার দায়িত্বটাও আপনার। ক্লায়েন্ট আপনাকে টাকা পয়সা দিবে, তারপর ইনফরমেশন দিবে। তার ওয়েবসাইট বা কনটেন্ট যা লাগে সেগুলো আপনার প্রোভাইড করবে। ঠিক আছে? বুঝাইতে পারছি ভাই? জি ভাই, বুঝতে পারছি। তো এইটাই যে বাইরে আপনার কাছে আসবে। এখন কথা হচ্ছে এই যে আপনি দেখতে পারতেছেন যে আমি এই যে ওয়েবসাইটগুলো ডেভেলপ করছি, এগুলো কিভাবে করে করছি? এগুলো হচ্ছে ওই যে একটা কথা বলছিলাম যে আমি অল্প সময়ে বেশি টাকার মধ্যে যেন একটা কাজ করতে পারি। যার কারণে আমি WordPress এর CMS টা ব্যবহার করে এই ওয়েবসাইটগুলো ডিজাইন করছি। ঠিক আছে? আরো অনেক কমপ্লেক্স ওয়েবসাইট আছে আমার ডিজাইন করা। এগুলা আপনারা সামনে দেখতে পারবেন। আপনাদের ক্লাসেই আমি আপনাদের কমপ্লেক্স ডিজাইনগুলো করে দেখাবো। ওকে, আমরা HTML এ ওয়েবসাইট ডেভেলপ করব। মানে HTML বলতে হচ্ছে যে আপনার মানে সম্পূর্ণ কোড করে ওয়েবসাইট ডেভেলপ করব। ওই কোড করার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? HTML, CSS ইউজ করব। তারপর হচ্ছে Bootstrap ফ্রেমওয়ার্কটা ইউজ করব। করে আমরা মোটামুটি ৪-৫ টা প্রজেক্ট করব। তার পরবর্তীতে আমরা WordPress CMS এ চলে যাব। যেটা হচ্ছে একদম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করব। ওখানে আমরা কোনো তেমন একটা কোড করব না। কোড ছাড়াই কিভাবে করে ওয়েবসাইটটা ডেভেলপ করা যায় সেটা আমরা শিখব। ওকে? আচ্ছা। তো আমি যেটা দেখাচ্ছিলাম যে ধরেন আমরা কোড সাইন, ব্লক কোড এগুলো শিখছি। তারপর আরেকটু কি দেখা যায় একটু দেখি। ধরেন উম আ কি দেখানো যায়? আচ্ছা, আপনাদের একটু বেশি জটিল হয়ে যাবে যদি দেখাই এখন। ধরেন আচ্ছা, আমি একটা লিঙ্ক ওপেন করি। আচ্ছা, আজকের ক্লাসটা বেশি লেন্দি করব না। কারণ আমার শরীর অবস্থা বেশি একটা ভালো না। আমার একটু ওষুধ-টষুধ খাইতে হবে। জাস্ট কয়েকটা জিনিস দেখায় ছেড়ে দেব আপনাদের। ঠিক আছে? ধরেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ খুলতেছি। অ্যাঙ্কর ট্যাগ খুলে
আমি ধরেন এরকম একটা বলতেছি যে এখানে কিছু একটা লিখি যে ভিজিট youtube.com, ধরেন আমি এরকম দিলাম ভিজিট ইউটিউব, ঠিক আছে। তো এখন ধরেন আমি একটা ইউটিউবের লিঙ্কটা কপি করলাম, এখানে বসাই দিই। তো আপনারা যখন ওয়েবসাইটের লিঙ্ক বসাবেন অবশ্যই খেয়াল রাখবেন যে https তারপর হচ্ছে এই যে কোলন তারপর হচ্ছে এই দুইটা স্ল্যাশ পুরো ওয়েবসাইটের লিঙ্কটা লিখতে হবে। এখন শুধুমাত্র আপনি youtube.com লিখলে কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিট হবে না। দেখেন আমি যখন এই জিনিসটা সেভ করলাম, করার পর আমি যদি আমার ওয়েবসাইটে আসি, আমি যদি দেখতে চাই আমি দেখতে পারবো, এখানে আসি রিসেট দিই, রিলোড দিই, এই যে আমার এখানে দেখেন সবাই একটু খেয়াল করেন, আমার এখানে কিন্তু সরাসরি ইউটিউবের লিঙ্কটা আসছে। আমি এটাতে ক্লিক করলে কি হচ্ছে যে আমি যে পেজটার মধ্যে, আচ্ছা ধরেন আমি এই যে আমার টাইটেলটাতে চেঞ্জ করবো, এটা কেমন করে করা যায় একটু একজন বলেন তো। এই যে ডকুমেন্ট এই লেখাটাতে কেমন করে চেঞ্জ করা যায়? টাইটেল দিয়ে চেঞ্জ করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, টাইটেলটা চেঞ্জ করে দিলে আমার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে ধরেন লিখলাম যে ক্লাস 02, ক্লাস 02, ওকে সেভ দিলাম। আমি একটু আরেকটা রিলোড দিই, দেখেন আমার একটা ক্লাস 02 হয়ে গেল। তো এখন যেটা করতে চাইছিলাম যে আমি ধরেন আমার ক্লাস 2 যে index.html ফাইলটা আছে সেই জায়গাটার মধ্যে ওয়েব পেজটা ভিজিট করতেছি, তাই না? তো আমি যখন একটা অ্যাঙ্কর ট্যাগ লিখতেছি, লেখার পর আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে কি হচ্ছে, সরাসরি ইউটিউবে চলে যাচ্ছে, কারণ আমি এখানে যে লিঙ্কটা দিব সেটাই তো যাবে, রাইট? এখন আপনি চাচ্ছেন যে না ভাই আমি চাচ্ছি যে জিনিসটা আমার হচ্ছে যে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব করে যেভাবে করে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি এই জিনিসটা যেন এভাবে করে আসে। তো এটা কেমন করে আনা যায়, যে আমি চাচ্ছি যে এটার মধ্যে ক্লিক করলে সরাসরি যেন নতুন একটা ট্যাবে ওপেন হয়, এটা কেমন করে আনতে পারি? আমি করবো কি, আমার কোডটা যেখানে আছে এখানে একটা বাড়তি একটা আমি অ্যাট্রিবিউট লিখবো। এই যে এই জিনিসটাকে কি বলা হয়, hrefটাকে কি বলা হয়, href সহ এই জিনিসটাকে, অ্যাট্রিবিউট আর এই অংশটাকে কি বলা হয়? ভ্যালু। হ্যাঁ ভ্যালু। তাহলে আমাকে এইভাবে করে আরেকটা আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব, ঠিক আছে। অ্যাট্রিবিউটটার নামটা হবে আমার টার্গেট, ঠিক আছে। অ্যাট্রিবিউটের নাম কি হবে, টার্গেট। আর ভ্যালু কি দিব, ভ্যালুটা হচ্ছে আমার হবে এরকম ব্ল্যাঙ্ক, খেয়াল করবেন। আমি ভ্যালুটা কি দিচ্ছি, ব্ল্যাঙ্ক দিচ্ছি। সেভ দিলাম, দেওয়ার পর যদি আমি এখানে এসে একটা রিলোড দিই, দেখেন কি হচ্ছে। এখন আমি আগে কি হতো, আমি এটার মধ্যে ক্লিক করলে সরাসরি আমার ইউটিউবে চলে যেত। এখন কি হচ্ছে দেখেন, আমি এটাতে ক্লিক করতেছি, এখন নতুন একটা ট্যাবের মধ্যে youtube.comটা ওপেন হচ্ছে। ব্যাপারটা মজার না? তা আপনি চাইলে নতুন একটা ট্যাব ওপেন করতে, ধরেন আমি আমার ফাইবারের যেতে যাচ্ছি, ঠিক আছে, ফাইবার হিসাম আহমদ 07, এটা আমার প্রোফাইল লিঙ্ক। ধরেন আমি আমার প্রোফাইলে ভিজিট করলাম, ঠিক আছে। তো এই লিঙ্কটা আমি চাচ্ছি আমার এখানে দিতে, যে আমি দিলাম এরকম করে, আমার লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা এই অংশটুকু লাগবে না আমার, এটাও লাগবে না। তো আমি এখানে লিখলাম যে ভিজিট মাই ওয়েবসাইট, আচ্ছা ভিজিট মাই প্রোফাইল এরকম দিলাম, ভিজিট মাই প্রোফাইল, ঠিক আছে। সেভ দিলাম। এখন যদি আমি এখানে আসি, দেখেন আমি এটার মধ্যে ক্লিক করলে সরাসরি আমার ফাইবারের প্রোফাইল ওপেন হয়ে যাবে। ওকে, সো এই জিনিসগুলো আপনারা একটু শিখে রাখেন। আজকে আর বেশি লং করবো না ক্লাসটা, মানে আমরা একটু অল্প জিনিস শিখে শিখে আস্তে আস্তে প্রোগ্রেস করি। ইনশাল্লাহ আমরা দু একটা ক্লাসের মধ্যে মোটামুটি HTML শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা ডিজাইনে হাত দিব, HTML শেষ করে আমরা CSS হাত দিব। তখন দেখবেন মোটামুটি আপনার ওয়েবসাইটে কাজগুলো করে মজা পাচ্ছেন, ঠিক আছে। এখন আপনাদের সবার একটা কাজ থাকবে, সেটা হচ্ছে এই যে আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করলাম না শুধুমাত্র HTML ইউজ করে, আপনারা বাসায় নিজের এই যে ইমেজ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এভাবে করে, তারপর হচ্ছে হেডিং ট্যাগ এভাবে করে ইউজ করে আপনার নিজের নামে একটা ধরেন একটা ইনফরমেশন দিবেন। ধরেন উপরে থাকবে একটা টাইটেল, ওই টাইটেলের মধ্যে আপনি লিখলেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন, এটা আপনাদের একটা হোমওয়ার্কের মতো থাকবে, একদম ইজি, কিচ্ছু না, জাস্ট আপনারা এখন পর্যন্ত যে ট্যাগগুলো শিখছেন এগুলো ইউজ করে একটা অ্যাসাইনমেন্টের মতো করে করবেন বা একটা হোমওয়ার্কের মতো করবেন। ওখানে আপনার সম্বন্ধে ইনফরমেশন থাকবে, হইতে পারে উপরে একটা টাইটেল দিলেন, আপনি টাইটেল দিলেন এরকম যে আপনার নিজের নামটা লিখলেন যে আমার নাম হচ্ছে তমুক, ধরেন আমার নাম হচ্ছে রহিমউদ্দিন, করিমউদ্দিন, ঠিক আছে, এরকম একটা নাম দিলেন। তারপর নিচে রাখলেন ধরেন একটা আপনার একটা ছবি দিলেন। ছবি ইউজ করবেন কি হবে আপনার, বলেন তো একজন? আপনার ছবি যদি ওয়েবসাইটে শো করতে চান তাহলে কোনটা একটা ব্যবহার করতে হবে? আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ ব্যবহার করবেন। আইএমজি ট্যাগ ব্যবহার করে আপনি লোকাল ফাইলের ভিতরে ছবি রেখে দিবেন, ওই ছবিটা শো করবেন। তারপর নিচে আপনার পড়াশোনা কোথায় বা আপনার কি বলে অ্যাড্রেস কিংবা আপনার বায়ো, আপনার নিজের সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন লিখবেন, ঠিক আছে। এভাবে করে আপনি একটা পুরো একটা ওয়েব পেজ রেডি করবেন। ধরেন যে কোডগুলো শিখছেন, যে কয়েকটা ট্যাগ দিয়েছি ওগুলো মানে ওগুলো দিয়ে জাস্ট আপনি নিজের ব্যাপারে 4-5 লাইনের কয়েকটা কোড করবেন, ঠিক আছে। এবং কালকে সবাই ক্লাস আমাকে এই জিনিসটা দেখাবেন। এটা সম্ভব করা? জি ভাই অবশ্যই জি সম্ভব। ভাইয়া সম্ভব। জি ভাইয়া। আচ্ছা, তো এটা একদম ইজি একটা ইনশাআল্লাহ। টাচ দিছে আপনাদের, এটা সবাই পারবেন।
ঠিক আছে? তো আমরা আস্তে, আস্তে স্লো প্রোগ্রেস করি, ইনশাআল্লাহ সামনের দিকে ফাস্ট প্রোগ্রেস করব, বড়, বড় প্রজেক্ট গুলো কাজ করব। ঠিক আছে? যাই হোক, আজকে আমার একটা হচ্ছে অর্ডার সাবমিট করার কথা। আমি আপনাদের দেখাই দিই যে আমার কারেন্ট ২ টা অর্ডার ঝুলতেছে। আমি যদি অর্ডারে যাই বা হচ্ছে যে আমি যদি ড্যাশবোর্ডে ভিউ করি, দেখাইতে পারবো আপনাদের। এই যে দেখেন, অ্যাক্টিভ অর্ডারে গেলে আমি দেখতে পারবো যে আমার কয়টা অর্ডার ঝুলতেছে। এই যে দেখেন, ২ টা অর্ডার আজকে জমা দেওয়ার কথা, অলরেডি ৪ ঘন্টা এভেইলেবল আছে। আমার কাজটা শেষ হয়ে গেছে। কাজটা শেষ অলমোস্ট। কাজটা হচ্ছে এরকম, আমি দেখাচ্ছি আপনাদের কি কাজ করছি আমি। ধরেন ড্যাশবোর্ডে যাই। এই যে বায়ারকে আমি মেসেজ দিয়ে দিছি অলরেডি যে তোমার কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু আমি তেমন একটা কাজ করিনি। এটা হচ্ছে আপনাদের বলছি, এটা হচ্ছে আমার সাইড একটা অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আপনাদের ক্লাস করাইতে, করাইতে আপনাদের কাজ-টাজ করি এখানে। মাঝে, মাঝে দেখা যায় অর্ডার পাই। অর্ডার পাইলে করি। মানে জিনিসটা হচ্ছে আমার মন চাইলে আমি করি। আর ম্যাক্সিমাম পুরনো বায়ার। মানে নতুন বায়ারদের কাজ খুব কমই নেই। কারণ এখানে সময় দিই না। তো একটা অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করেন, এটার মধ্যে সময় দিতে হবে। তাহলে আপনি কাজ, এই যে দেখেন এই ওয়েবসাইটটা ডেভেলপ করছি। এটার জন্য আমি হচ্ছে আপনার তার কাছ থেকে নিতেছি ৭০, ১৪০ আলাদা করে ২ টা অর্ডার নিছি ইচ্ছা করে। জাস্ট আমি যেহেতু কাজ করি না, সো আমি আমাদের ক্লাসের মধ্যে একটা গিগ বানায় দেখাইছিলাম। ওই গিগটা আবার র‍্যাংকও করাইছি। তো র‍্যাংক করানোর পর এটার মধ্যে অর্ডার নিচ্ছি ইচ্ছা করে, যাতে করে আমার একটু মানে কি বলে যে বুস্ট হয় আরকি প্রোফাইলটা। তো এটা দেখেন, আমি কিন্তু মানে মোটামুটি সাইড ইনকাম হিসাবে রাখতাম। তারপরও আমার এটার মধ্যে একটা ভালোই আর্নিং আছে, আপনাদের দেখাচ্ছি আমি। কারণ আমাদের এজেন্সি আরেকটা অ্যাকাউন্ট আছে, ওইটাতে বেশি সময় দেওয়া হয়। এটা হচ্ছে আপনার ২০১৮ লাস্টের দিকে খোলা আরকি। এখন পর্যন্ত মোটামুটি ৬,৮০০ আপনার হচ্ছে কত? $৮৬ ডলারের মতো কাজ করছি এটার মধ্যে। আর টোটাল অর্ডার কমপ্লিট করা হয়েছে সম্ভবত কত ১২০-৩০ টার মতো। তো আপনি একটু হিসাব করেন যে ৬,৮২৬। ধরেন আপনি যদি মানে ডলারের সাধারণত ৮৩ করে আমরা পাই। মোটামুটি এটা থেকে আমার ৫,৬৬,০০০ ইনকাম হয়ে গেছে। এটা উইদিন 1 ইয়ার, ঠিক আছে? এটা কিন্তু একটা সাইড ইনকাম। এটা আমাদের এজেন্সি অ্যাকাউন্টও না। এটার মধ্যে শুধুমাত্র আমি মাঝে, মাঝে একা কাজ করি। আর এজেন্সি অ্যাকাউন্ট হচ্ছে আমাদের পুরো ১৮ জনের যে টিম আছে, তারা হচ্ছে যে এজেন্সির অ্যাকাউন্টের কাজ করে। এছাড়া আমাদের একটা Upwork এর প্রোফাইল আছে, ওইটাতেও আমরা মাঝে, মাঝে কাজ করি। এই আরকি। তো আপনাদেরকে জাস্ট হচ্ছে একটু একটা ডেমো দিলাম যে অ্যাকচুয়ালি আসলে যে কাজ করে আর্ন করা পসিবল, এটা আপনারা এখান থেকে মোটামুটি একটা নিশ্চিত হইতে পারবেন। ঠিক আছে? অনেক সময় মনে হইতে পারে যে আসলে কি আমরা কি কাজ পাবো, কিংবা আদৌ কি ইনকাম কি হচ্ছে? তো আমি আপনাদের দেখাই দিচ্ছি ২ টা রানিং অর্ডার। এই যে ২ টা আলাদা, আলাদা করে অর্ডার নিচ্ছি। এগুলো দেখেন। আমার এখানে টাইম রিমেইনিং কত? দেখেন আর মাত্র ৩ ঘন্টা আছে। তারপর কিন্তু আমার অর্ডারটা কমপ্লিট, মানে কি বলে যে টাইম শেষ হয়ে যাবে। এটা তার কাছ থেকে আমি ১৫ দিন টাইম নিছিলাম। আমি কাজ করছি মূলত ১ ঘন্টায়। সত্যি কথা বলতে এই ওয়েবসাইটটা ডেভেলপ করতে আমার সর্বোচ্চ ১ থেকে ১.৫ ঘন্টা লাগছে। কিন্তু আমি জিনিসটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার কি বলে যে আপনার হচ্ছে যে কাজটা করছি মানে গতকাল রাতে থেকে এই সময়টার মধ্যে। ঠিক আছে? এই আরকি। তো আপনারা ইনশাআল্লাহ এরকম কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমরা অনেকেই চিন্তা করি যে আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি, আপনারা দেখেন যে $৫, $১০, $২০ মানুষ কাজ নেয়। কিন্তু এই টেনডেন্সি থেকে বের হয়ে এসে আমরা বড়, বড় বাজেটে কাজ করব। দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু মানে অনেকে অনেক কমেও নিত। $20 ও কাজ করে, কেউ $৬০-৭০ ও কাজ করে, কিংবা কেউ আরো অনেক বেশি অ্যামাউন্টেও কাজ করে। তো এটাই যে আমরা আমাদের ক্লাসে শিখব কেমন করে কমিউনিকেট করতে হয় বায়ারের সাথে, কেমন করে একটা ছোট কাজকে আপনি, একটা বায়ার $20 বাজেট নিয়ে আসছে, সেটাকে আপনি বড় বাজেটে কাজ কনভার্ট করতে পারেন। তো এইটাই। ওকে, এই যে আমি আপনাদের ক্লাসের মধ্যে যে বিষয়গুলো দেখাচ্ছি, আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, এবং এই জিনিসটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি যে আপনারা ক্লাসের মধ্যে যে প্রোফাইলগুলো আমি শো করতেছি, ভিউ করতেছি, কিংবা ক্লাসের মধ্যে যে রেফারেন্সগুলো ইউজ করতেছি, বা ক্লাসের যে YouTube এর লিঙ্কটা ইউজ করতেছি, আপনাদের দিতেছি, এই ভিডিওগুলো বাইরে কোথাও শেয়ার করবেন না। এতটুকু কি আমি আশ্বস্ত হতে পারি যে আপনি বাইরে কোথাও শেয়ার করবেন না এই জিনিসগুলো? জি ভাইয়া, অবশ্যই, আমি অবশ্যই। একটু বলি, জি ভাই, অবশ্যই। কারণটা হচ্ছে আপনারা যে ক্লাসে আসতেছেন, আমি কিন্তু আপনাদেরকে অনেক প্রিমিয়াম রিসোর্স শেয়ার করতেছি। এটা কারণটা কি? কারণ ইউ গাইজ আর দ্য লাকিয়েস্ট ওয়ান টু এনরোল দিস কোর্স। কারণ এখানে বাংলাদেশে অনেক, অনেক মানুষজন কি কোর্সের জন্য এপ্লাই করে। সবাই কিন্তু সেই চান্সটা পায় না। যেহেতু আপনি চান্সটা পাইছেন, সো আপনাকে কি এই অ্যাডভান্টেজটা কাজে লাগানো উচিত। ওকে? আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আমার ক্লাসে আমি হাজার, হাজার ডলারের রিসোর্স শেয়ার করি। এটার কারণটা বলি, আমাদের বায়ারদের জন্য কিন্তু আমাদের প্লাগইন কিনতে হয়, থিম কিনতে হয়। এগুলো তো আমার এজেন্সি থেকে কেনা। এগুলো আমরা হচ্ছে যে আমি বায়ারদের জন্য যেরকম করে কিনে রাখি, এগুলো বায়ারদেরকে প্রোভাইড করি। এগুলোর জন্য আমি টাকা নিই। কিন্তু আমার স্টুডেন্টদের জন্য আমি কোনো বাড়তি টাকা নিব না। আমার কথা হচ্ছে, আমার স্টুডেন্টদের জন্য আমার সবকিছু প্রিমিয়াম রিসোর্স ফ্রি থাকবে। আমি স্টুডেন্টদেরকে ইউজ করব, তারা ইউজ করবে, তারা নিজেদের ক্লায়েন্টের জন্য ইউজ করবে, নিজেদের প্রয়োজনে ইউজ করবে, এতটুকুই। বাট আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি ক্লাসে আপনাদের যে রিসোর্সগুলো শেয়ার করতেছি, এগুলা বা থিম, প্লাগইন যা দিচ্ছি, এগুলো আপনারা কোথাও শেয়ার করবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? সম্ভব? ইনশাআল্লাহ ভাইয়া, সম্ভব, অবশ্যই। জি ভাইয়া, সম্ভব ইনশাল্লাহ।
ঠিক আছে। তো আজকে আমি ক্লাস বেশি লেন্থি করব না। এখানেই আজকে ক্লাসটা এন্ড করব। আপনারা আমার জন্য একটু দোয়া করেন যেন তাড়াতাড়ি একটু সুস্থ হই। জাস্ট পিসির সামনে বসতে পারলেই হইছে। আমি কাজ করতে পারবো। কালকে রাতের থেকে একটু সামান্য বেটার ফিল করতেছি। যার কারণে আমি ভাবলাম যে ক্লাসটা নিয়ে নিই। ওকে? এই আরকি। জি ভাইয়া। আচ্ছা, আমি দয়ালু কিছুই না। এটা হচ্ছে আমার উপরে মানে আল্লাহ রহম করছে বা আল্লাহ আমার উপর দয়া করছে বলেই আমি কিন্তু আজকে এই অবস্থায় আছি। ঠিক আছে? ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সাপোর্টটুকু দেওয়ার জন্য এবং আপনারাও আমাকে কোঅপারেট করবেন বলে আমি বিশ্বাসী। ওকে? আপনাদের যে কাজগুলো দিয়ে এটলিস্ট ওগুলো কইরেন তাহলে ইনশাআল্লাহ মোটামুটি মার্কেট প্লেস বলেন বা লোকাল বলেন আপনি মোটামুটি কাজ পাবেন। তবে এটা ঠিক যে আমি আপনাদেরকে এই গ্যারান্টিটা দিব না যে আমি আপনাদেরকে প্রত্যেককে আর্ন করায় দিব। আমার কাজটা হচ্ছে আপনাদেরকে পথ দেখায় দেওয়া। আমার কাজ হচ্ছে আপনাদেরকে কাজ শিখায় দেওয়া এবং বাকি ইমপ্লিমেন্ট করার কাজটা কি কার? এটা কি আমার না আপনাদের? কোনটা? আমাদের ভাইয়া, হ্যাঁ, ওইটাই। আমাদের। ইমপ্লিমেন্ট করার কাজটা সম্পূর্ণ আপনাদের থাকবে। ইনশাআল্লাহ আমি আশা রাখি আপনারা সবাই এখান থেকে একজন গেইনার হয়ে বের হবেন এবং আপনারা একটা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখানে শেষ করি। ইনশাআল্লাহ ভাইয়া। ওকে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা প্রেজেন্টেশন আচ্ছা হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আমি ক্লাসটা রেকর্ডটা পজ করব। তার আগে অ্যাটেন্ডেন্সটা নিব, কোনো সমস্যা নাই। কারো কোনো ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? জি না ভাইয়া। ভাইয়া। জি না। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ওকে। হ্যালো হ্যাঁ, বলেন। ভাইয়া বলতে চাচ্ছি হচ্ছে আমাদের তো ক্লাস শিডিউলে বলছে 50টা ক্লাস হবে, হ্যাঁ। মানে এখন হচ্ছে আপনি কি ওই একটা কোনো ইয়া ফিক্সড আছে যে এই টাইমের মধ্যে 50টা ক্লাস শেষ হবে না, যেটা আমাদের অনেকগুলো ক্লাস আচ্ছা, মানে আমি একটু একটা বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ব্যাচেরই মানে বা কোর্সের প্রত্যেকটা হচ্ছে 50 টা করে ক্লাসের টাইম দেওয়া থাকে। সাধারণত আমরা হচ্ছে ২ মাসের মধ্যে কভার করার চেষ্টা করি। এখন কথা হচ্ছে যে এই যে দেখেন আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম দেখে ২-৩ টা ক্লাস গ্যাপ পড়ছে কিংবা কোনো একটা সমস্যার কারণে ধরেন ইলেকট্রিসিটি নাই কিংবা হচ্ছে কোর্স বা আপনাদের কোনো একটা প্রবলেম হইলো। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি ২-১ টা ক্লাস স্কিপ হয়। তো এখন ওই ক্লাসগুলো স্কিপ হইলেও আমি কিন্তু আপনাদের টোটাল 50 টা ক্লাসই নিবো। এবং এমন হয় যে আমার প্রত্যেকটা ব্যাচে ৫০ টার বেশি ক্লাস নেওয়া লাগে। স্টুডেন্টরা আমারে রিকোয়েস্ট করে যে, "ভাই আপনি আরো ২-১ টা ক্লাস নেন। আমরা ওই টপিকটা বুঝি নাই কিংবা ওই টপিকের উপর আমরা একটা অ্যাডভান্স ক্লাস চাচ্ছি।" তো দেখা যায় কি যে আমি প্রত্যেকটা ব্যাচেই এক্সট্রা কিছু ক্লাস নেওয়া হয় আমার। সো আপনারা টেনশনের কোনো কারণ নাই যে কোনো একটা ক্লাস মিস হয়ে যাবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা। আপনার প্রত্যেকটা টপিক আমরা যেগুলো দেখাইছি এগুলো ইনশাআল্লাহ কভার করব আমরা। ঠিক আছে? জি ভাইয়া আরেকটা কথা ছিল জি, হচ্ছে বলেন। আমাদের তো ক্লাস ডিউরেশন ৪ ঘন্টা ছিল, তো ৪ ঘন্টা ক্লাস আসলে সম্ভব না, যেটা সত্যি আচ্ছা, কথা এটা একটা সবার কথা জন্য। বলি। ভাই আমি আ হ্যাঁ, মানে কথা হচ্ছে ইন্টারেকশন হচ্ছে আপনাদের সাথে আমার, রাইট? এখন কোর্সের শিডিউলে অনেক কিছু বলা থাকবে। এখন একটা মানুষকে আদৌ ৪ ঘন্টা একটা জায়গায় বসে কিছু শেখা সম্ভব বলে আপনার মনে হ্যাঁ হয়? নাকি সেটা আমিও বলতেছি ভাইয়া, কিন্তু এটাই। আমি মানে বলতে আমার কথা চাচ্ছি হচ্ছে যে ভাই আমি আমরা ক্লাসের কিন্তু ডিউরেশন দেখব না। আমার কথা হচ্ছে ক্লাসের সময়টুকুতে আপনি কতটুকু নিয়ে যাচ্ছেন সেটা দেখেন। আর আমি ৪ ঘন্টা গদবাঁধা লেকচার দিয়ে যাবো আপনাদেরকে। আপনারা লেকচার শুনতেই থাকবেন। কিন্তু আল্টিমেটলি আমরা যদি কোনো কিছু এখান থেকে মানে না শিখতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি গেইনার হচ্ছেন না। সো এখানে ক্লাসের ডিউরেশনটা যতটুকু থাকুক, আমরা এমন কিছু শিখবো যেটা হচ্ছে আমাদের মানে মোটামুটি একটা ভালো ফিডব্যাক পাইতে পারি এখান থেকে। ওকে? ঠিক ঠিক আছে ভাইয়া, তবে আমার একটু মনে হয়েছে যে আমরা খুব বেশি স্লো মোশনে যাচ্ছি আর কি, যদি আরেকটু স্পিডে বা একটু টাইম বাড়ান, ৪ ঘন্টা না হোক, ধরেন ২-২.৫ ঘন্টা এরকম হইলে, আচ্ছা, ঠিক কারণ আছে, হচ্ছে কোনো সমস্যা নাই। আমি আপনাদের একটা কথা বলছি যে না এখন আপনি সমস্যা হচ্ছে ভাইয়া, আমি একটু সমস্যাটা বলি যে আমার তো তখন ফ্রি সময় আমি কোর্সটা করছি, এখন তো আমার ক্লাস শিডিউল পড়ে গেছে, আচ্ছা। এখন এই টাইমটা আমি হয়তো বা এই ক্লাসটার জন্যই রাখছি, কারণ আমি এটা ধরেন এই টাইমটা ফিক্স করে এখন রাখলাম, বাট ক্লাসটা তো মানে হাফ টাইম হইলো বা যাই হইলো, কিন্তু আম মানে আমি চেষ্টা করব আপনাদের ক্লাসে যতটুকু টপিক কভার করা যায় যেন আপনারা এট লিস্ট মানে কোর্স শেষে যেন মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারেন। তো এটাই বললাম যে গ্রুপে এড হয়ে থাকেন। আমার স্টুডেন্টরা কেমন রেজাল্ট পাচ্ছে কোর্স শেষে আপনারা এখানে গেলে বিভিন্ন পোস্ট পাবেন। আমার নাম মেনশন করা আছে। আপনারা দেখতে পারেন। কিংবা হচ্ছে এড হয়ে থাকলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে? এই আরকি। আচ্ছা, এইখানে দাঁড়ান আপনাদের দেখাই যে একটা আমার স্টুডেন্ট রিসেন্টলি কয়েকটা কাজ করছে এরকম। ভাইয়া লিংকটা যদি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেন, আচ্ছা, কোন গ্রুপ লিঙ্কটা? গ্রুপের লিংকটা যে আচ্ছা, আর গ্রুপের ফেসবুক। লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে। আর টিল দেন টেক কেয়ার এভরিওয়ান। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কিছু জানার আছে? হ্যালো ভাইয়া, জি, বলেন। আমি আউট অফ সিলেবাস একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, বলেন।
ব্লুটুথ অপশনটা একবারে কোন রকমে আসতেছে না, এটা কিভাবে সলভ করতে পারি একটু বলতে পারবেন? আচ্ছা, এটা আপনি আমাকে একটা দেখি রাতের দিকে নক দেন। ঠিক আছে? এখন যেহেতু ক্লাসের টাইম, পরে এক সময় করে দেখব। ওকে? আচ্ছা ঠিক আছে ভাই।